চলো, ছান্ডে ধামাকা মানেই অন্যরকম লেভেল, তোমরা সবাই একদিন বুঝে গেছো। যারা ইউটিউবে দেখছো তাদের ক্ষেত্রেও সেম কথা, সানডে ধামাকা এটা দিতেই হবে। সানডে ধামাকা যদি দিতে পারো তো পরীক্ষার আগে আগে ভালো ভালো কোশ্চেন রাখার চেষ্টা করি, তোমার নিজের জায়গাটা তুমি বুঝতে পারবে। মেন এক্সাম দেবে, মেন এক্সাম কেমন টাইপ আসতে পারে এই পরীক্ষা তুমি যদি সময় বাঁচাতে পারো তাহলে তুমি বাজিমাত করে দেবে। কোশ্চেন যদি ট্রিকি দিয়ে দেয় বা টাফ দিয়ে দেয়, আমার সানডে ধামাকা যারা করছো তাদের পরীক্ষার সময় কমপ্লিট হয়ে যাবে। কারণ যদি একটু ঘুরিয়েও দাও তখন দেখবে ঘাবড়াবে না, কারণ তুমি আগে থেকে প্রস্তুত হয়ে আছো। বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু এই জন্যই আমি সানডে ধামাকা একটু অন্যরকম রাখার চেষ্টা করি। চলো, ফার্স্ট কোশ্চেন ছিল রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তাই অ্যান্সার কী হবে এটার? সেটা সবারই জানা আছে, শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত। আচ্ছা, সুচেতা কৃপালিনী কে ছিলেন? প্রথম রাজ্যপাল। তাহলে সরোজিনী নাইডু কে ছিলেন? কি ভুলভাল বকছো? মুখ্যমন্ত্রী ছিলেন। প্রথম মহিলা রাজ্যপাল হিসাবে শ্রীমতী সরোজিনী নাইডু ছিলেন। আর সুচেতা কৃপালিনী কে ছিলেন? প্রথম মুখ্যমন্ত্রী মহিলাদের মধ্যে, ওমেন হিসাবে। আর অমৃত কৌর কে ছিলেন? ফার্স্ট মহিলা মন্ত্রী, ঠিক মাথায় রাখবে। নেক্সট, ইএন তো সবারই জানা, ইউ1 আর ইএন পরীক্ষায় প্রায়শই আসে। তো ইএন জাপান, ভেরি গুড অপশন, এটা অ্যান্সার। নাগার্জুন সাগর বাঁধ, পিওয়াইকিউ কোশ্চেন, কৃষ্ণা নদী, ভেরি গুড। নেক্সট, হোয়েন ডিড ইউ অ্যারাইভ, সব এখানে কি করেছো? অ্যাড করেছো, তাই না? ম্যাক্সিমাম সব অ্যাড করেছো, ভেরি গুড যারা ইন করেছো। দেখো, অ্যারাইভির সঙ্গে একটা অ্যাড হয় আর একটা হয় ইন। কখন অ্যাড আর কখন ইন? ইন মানে কোনো বড় স্থান, যেমন সিটি বা হচ্ছে কান্ট্রি বা কন্টিনেন্ট, বড় জায়গা যখন বোঝাবে সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো? ইন। তার জন্য হোয়েন ডিড ইউ অ্যারাইভ ইন লন্ডন, তুমি লন্ডনে কখন এসেছো। আর অ্যাড কখন ইউজ করি? ছোটো জায়গার ক্ষেত্রে তো শিখেছো না? তাহলে অ্যাড করব, যেমন কি আই অ্যারাইভড অ্যাট দ্য ক্যাম্প, ঠিক আছে, আমি ক্যাম্পে এসেছিলাম অ্যাট এত ও ক্লক বলতে পারি, ছোটো স্থান, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা ইন করবো, এই জন্য অ্যাডটা কিন্তু হলো না। নেক্সট, একটি ত্রিভুজের দুটি কোণের যোগফল 116 ডিগ্রি, ভেরি গুড, 116 ডিগ্রি। তাহলে সমষ্টি বলছে 116 ডিগ্রি আর পার্থক্য বলছে 24 ডিগ্রি দুটি কোণের, ওকে। ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ, আচ্ছা ক্ষুদ্রতম কোণ মানে কি? যোগফল না বিয়োগফল? সমষ্টি মাইনাস বিয়োগফল বাই 2, তাহলে বিয়োগ করলে কত আসবে ভাই? 92 আসবে। 92/2 করলে আমরা জানি সমষ্টি মাইনাস বিয়োগফল বাই 2 করলে ক্ষুদ্রতম সংখ্যা পায়। এবার 92 থেকে 2 বাদ দিলে কত ডিগ্রি? 46 ডিগ্রি। কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু খেয়াল রাখবে ভাই, 180 ডিগ্রির থেকে 116 ডিগ্রিও বাদ দিয়ে দেখে নেবে, কারণ এখানে দুটো কোণের কথা বলে দিয়েছে, ক্ষুদ্রতম না বৃহত্তম সেটা তো বলে দিইনি। বলেছে কি? বলেনি কিন্তু, এই জন্য এটা কিন্তু চেক আউট করে নেবে ভাই। তাহলে 180 ডিগ্রি আর 116 ডিগ্রি এর ডিফারেন্সটা কত আছে? 64। তাহলে দেখলাম না, এটা হবে না। তাহলে প্রথম কোণটা দেখো, ক্ষুদ্রতম কোণ, তার মানে 46ই হবে, অপশান এ। এরা কিন্তু দেখে নেবে ভাই, কারণ তৃতীয় কোণটা কিন্তু আমরা জানি না। এখান থেকে আমরা দুটো কোণের যোগফল বিয়োগফল বলে দিয়েছে, তৃতীয় কোণের কথা তো আমরা বলেনি। তাহলে তৃতীয় কোণটা পাবো কী করে? 180 থেকে এই দুটোর যোগফল বাদ দিলেই পেয়ে যাবো। দেখলাম তৃতীয় কোণ 64, দেখলাম যে না, যে এখানে যেটা ছোটো এসছে তার থেকে ওটা বড়, তার মানে ছোটোটা 46ই হবে। বুঝতে পেরেছো? আর যদি বলতো বৃহত্তম কোণ কোনটা, তাহলে কি করতাম? যোগফল প্লাস বিয়োগফল বাই 2, সেক্ষেত্রে কত আসতো? 70 আসতো। তাহলে 140/2 করলে 170 আসতো। তাহলে দেখো টোটাল যোগফল দেখো 180, তার মানে কি? বৃহত্তম কোণ হচ্ছে 70 ডিগ্রি, সেকেন্ড কোণ হচ্ছে 46 ডিগ্রি, আর ক্ষুদ্রতম কোণ হচ্ছে সেকেন্ড কোণ 64 ডিগ্রি আর ক্ষুদ্রতম কোণ হচ্ছে
46, যেহেতু এখানে ক্ষুদ্রতম অপশান এ, এটা কিন্তু চেক আউট করে নেবে, অনেক সময় কিন্তু এদিক ওদিক করে দিতে পারে। 6 দাগ দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ। আচ্ছা, এইগুলো অনেকে বলে কি পরিমিতি অঙ্ক আমি বুঝি না, সূত্র মুখস্থ। এখানে বুঝতে হবে কর্ণের দৈর্ঘ্য দিয়েছে, তাহলে ক্লু দিয়েছে তোমার কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য থেকে তুমি মডিফিকেশন করে তুমি এখানে প্রস্থের আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে যাবে। তাহলে আমি ধরে নেব যে দৈর্ঘ্য বলছে তার প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থ যদি এক্স হয় দৈর্ঘ্য কত হবে? তুমি বললে ভাই 3x। ভেরি গুড। এবার কর্ণের সূত্র কি জানি আমরা? কর্ণের সূত্র জানি রুট ওভার দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার। তাহলে দৈর্ঘ্যের স্কোয়ার করলে কত আসবে বাপু? তুমি বলে 3 3 9x স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে প্রস্থ হচ্ছে এক্স, তাহলে এক্সের স্কোয়ার। আর এইটা সমান সমান মান বলেছে 8√10 বলেছে দিয়েছে কর্ণ। এটাই হচ্ছে ফ্যাক্ট, আর কিছু এখান থেকে আমরা মানটা বের করে নিতে পারবো। তাহলে এখানে দেখো রুট ওভার 9x স্কোয়ার আর এক্স স্কোয়ার কত হবে? 10x স্কোয়ার। ওকে, ইকুয়াল টু 8√10 আছে এদিকে। আচ্ছা, এদিকে তাহলে দেখো এক্স এর স্কোয়ার রয়েছে, তাহলে এক্স তো একটা রুট সংখ্যা, তাহলে এক্স স্কোয়ার রুট খেয়ে যাবে, খেয়ে কী হয়ে যাবে? এক্স হয়ে যাবে। কিন্তু 10 কিন্তু বেরোতে পারবে না, কারণ 10 তো আর রুট সংখ্যা না যে বেরোতে পারবে। তাহলে x√10 ইকুয়াল টু 8√10, তাহলে √10 কেটে গেল, তাহলে এক্সের ভ্যালু কী পড়ে থাকলো? এক্সের ভ্যালু 8। চেয়েছে কি? আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 3x মানে কত হবে? ও সরি, আয়তক্ষেত্রটির পরিসীমা চেয়েছে, তাহলে পরিসীমার সূত্র কি জানি আমরা? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমাদের হিসাবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ কত হচ্ছে দেখো, 3x আর x, তাহলে 4x ইন্টু 2 কত হয়? 8x। আর x এর ভ্যালু কত এখানে? x এর ভ্যালু হচ্ছে 8। এটা হয়ে যাবে 8 8 64 ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি যদি ইন্ডিভিজুয়ালি করো আলাদা আলাদা করে সেক্ষেত্রেও হবে, যে 3x মানে কত? 24 প্লাস x মানে 8, তাহলে 8 আর 24 যোগ করলে কত হয়? 32 হয়। আর তার দ্বিগুণ করলে হয়ে যায় পরিসীমা, সেটা করলেও হতো। নেক্সট, তাহলে এটা অপশান সি ছিল অ্যান্সার। 7 দাগ বলছে 2 জন প্রার্থীর একটি নির্বাচনে মোট 68টি ভোট অবৈধ হলো, ঠিক আছে? তাহলে 68টা ভোট বাতিল হলো, তাহলে অবৈধ ঘোষণা করা হয় বিজয়ী প্রার্থী 52% পেয়েছে। দেখো ভাই, তাহলে যে বিজয়ী প্রার্থী যদি 52% পায় 100% ভোটের মধ্যে, বৈধ ভোট কিন্তু 100%, ঠিক আছে? 100% বৈধ ভোটের ভিতরে সে 52% পেয়েছে, তাহলে বাকি যে সে কত পার্সেন্ট পেয়েছে? 48%। কারণ পার্সেন্ট মানে তো 100 থেকে ভাগ করা হয়, তাহলে 100 থেকে একজন 52 পেলো, তাহলে আর বাকি আছে 48, তাহলে যে হেরেছে সে পেয়েছে। এদের ডিফারেন্স কত ভাই? 4%-এর ডিফারেন্স। আর এখানে 4% মানেই কত বলে দিয়েছে? 98 বলে দিয়েছে। কত বলে দিয়েছে? 98 বলে দিয়েছে। তাহলে 100 মানে কত? 100 মানে কত? তাহলে এটা কিন্তু টোটাল বৈধ ভোট আসছে, ঠিক আছে? কিন্তু অ্যান্সার চেয়েছে মোট ভোটের সংখ্যা, ঠিক আছে? ভোটের সংখ্যা আলাদা, আর এখানে এইটা যে হার জিত হচ্ছে কিসে টক্কর হবে? বৈধ ভোটে চক্কর হবে, যেটা বাতিল হচ্ছে সেটা তো হিসাবের বাইরে, তাই না? তো আগে আমাদের এই যে অ্যান্সারটা আছে এটা কিন্তু বৈধ ভোটের অ্যান্সার আসবে, ঠিক আছে? 100% মানে, তাহলে এখানে 4/25 কত হয় বাপু? 4/25 100 হয়। ভেরি গুড। আচ্ছা, তাহলে 98 ইন্টু 25 করলে কত হবে ভাই? 2450। তাই 2450 হচ্ছে তোমার কি ভোট। এইবার এইটা কিন্তু অ্যান্সার নয়, অ্যান্সার কোনটা? এখনও কিন্তু এই অবৈধ ভোটটা যোগ করতে হবে, কারণ এটা তো টোটাল ভোট সংখ্যা চেয়েছে, বাতিল তো ভোট দেওয়ার পরে হয়েছে, তাহলে ভোট সংখ্যা টোটাল এইটা, তাহলে এখানে হবে 8, আর এদিকে হচ্ছে 6 আর 5 11, না 18 একটা অপশানে দেখতে পাচ্ছি, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? খুব সুন্দর অঙ্ক কিন্তু এগুলো। নেক্সট, 2450 কিন্তু অপশানে আছে, যারা ভুল করেছো অনেকে জানি আমি। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো, বৃত্তস্থ চতুর্ভুজ মানে একটা বৃত্ত আছে, তার ভিতরে একটা চতুর্ভুজ আছে। আচ্ছা, তোমরা এইটুকু জানো তো ভাই, এই যে এই কোণ আর এই কোণের সমষ্টি কত হয়? 180। ভেরি গুড। তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি 180। তাহলে এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, এটা যদি ডি ধরি, ডি কোণের মান যদি 115 হয়, আর বলছে এই বিপরীত এই দুটো কোণের ভ্যালু কি হয়? 180 ডিগ্রি। এই দুটোর ভ্যালু কি হয়? 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি বি কোণটা তো সোজা, বি প্লাস ডি কোণের ভ্যালু টোটাল হচ্ছে 180, তাহলে সেখান থেকে বি কোণের ভ্যালুটা আমি বাদ দিয়ে দেবো, দিলেই তোমার অ্যান্সার। কত সোজা, কিন্তু কনসেপ্ট জানতে হবে তো, কনসেপ্ট না জানলে হবে না, আজ থেকে জেনে গেলে সামনের দিন থেকে সমস্যা হবে না, তাই তো? চলো।
এই অঙ্কগুলো পারলে কত ইজি, আর না পারলে শিখে গেলে এবার দিন পারবে। এ সামন্ত্রিক টাইপের, তাই না? চলো, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্যে অভিযান করেছিল যখন, তার দায়িত্বে কে ছিল? অ্যান্সার হবে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, জয় সিংহ ছিল। ভেরি গুড। আর তেগ বাহাদুরকে তিনি হত্যা করেছিলেন। তেগ বাহাদুর কে ছিলেন? নবমতম শিখ গুরু। ভেরি গুড। নেক্সট, অ্যাবেল পুরস্কার। একটা জয় সিং, হ্যাঁ, দাদা একটা জয় সিং একটা সন্ধি করেছিল না শিবাজির সঙ্গে, সন্ধিটার নাম বলতে পারেন? পুরন্দরের সন্ধি। হ্যাঁ, এটা তো করানো হয়েছে, আগের দিনে করে দিচ্ছি। দয়দাক দেখো কি বলছি, অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে? আচ্ছা, এই অ্যাবেলের গল্প বলেছিলাম, মনে আছে? গণিতে। হ্যাঁ, গণিত। অ্যাবেলের গল্প বলেছিলাম, মনে আছে? অ্যাবেল কার বন্ধু ছিল? অ্যাবেল কার বন্ধু ছিল? ভুলে গেছে এরা গল্পটা। অ্যাবেল সব ক্ষেত্রে নোবেল দেওয়াতে, হ্যাঁ, অ্যাবেল ছিল নোবেলের বন্ধু। আর এই অ্যাবেল কি করতো, নোবেলের বাড়ি যেত, গিয়ে নোবেল তো সবসময় পড়ে থাকতো। তোমরা জানো আলফ্রেড নোবেল ডিনামাইটের করেছিল। তো আলফ্রেড নোবেল কিন্তু ভুল করে বিজ্ঞানী, জানো তো? এরকম 20 জন 30 জন আছে যারা ভুল করে হয়ে গেছে, মানে এদিক ওদিক কেমিক্যাল এও করতে করতে হয়ে গেছে। যাই হোক, তো নোবেল সবসময় ল্যাবে পড়ে থাকতো, পাগল ছিল একদম সায়েন্টিস্ট হওয়ার জন্য, ওইসব নিয়ে সবসময় চটে থাকলো। অ্যাবেল গণিতজ্ঞ, ওর বাড়ি গিয়ে বসে থাকতো। দেখি করলো, ওর ওয়াইফকে নিয়ে চলে গেল, ভেগে গেল। ঠিক আছে, এরকম একটা গল্প আছে। তো ওই জন্য রাগে রাগে সব ক্ষেত্রে দিয়েছে, কিন্তু গণিতে দেয়নি। তার জন্য অ্যাবেল কি করলো, আলফ্রেড অ্যাবেল না কি যেমন নাম ছিল, ওই অ্যাবেল নামেই ছিল আর কি। ওই অ্যাবেল নিজেই একটা পুরস্কার তৈরি করলো, সেটা হচ্ছে গণিতে। ঠিক আছে, যাই হোক, এই গল্পটা মনে থাকলে আশা করি আর ভুল হবে না। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু আগের দিন করানো আছে, জানো তো? সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? এটা পুরুলিয়া। পুরুলিয়া হবে। ওটা বাঘমুন্ডি ছিল। আচ্ছা, ওই সাঁওতালডিহি ছিল না, আগের দিন বাঘমুন্ডি ছিল। যাই হোক, তাহলে একই টাইপের সাঁওতালডিহি হচ্ছে পাহাড়ের কোশ্চেন ছিল আলাদা। আচ্ছা আচ্ছা, বাঘমুন্ডি, ঠিক আছে। সাঁওতালডিহি ছিল পুরুলিয়া। পাঞ্চেত হবে পুরুলিয়া। ঠিক আছে, চলো নেক্সট। আমাদের বাড়ির চেয়ে বেশি নয় এটা। কোনোদিন তো বললে না দাদা ঘুরে যাও। চলো নেক্সট কোশ্চেন। এরা বলবে না, এরা কিপটে। তারপরে দেখো বারোদা কি বলছে। দাদা বলেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে খ্রিয়ান না, এটা ধ্রিয়ান। হ্যাঁ, দেখো দোয়াব কাকে বলে? বলছে দুটি নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব। ঠিক আছে, যেমন কি বাড়ি দোয়াব, মানে কি বাড়ি দোয়াব কি বিপাশা আর রাবি নদী এরকম। আচ্ছা, আর ধ্রিয়ান কি? চলন্ত চলমান বালিয়াড়ি। মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলার। ওয়াদি কি? শুষ্ক হ্যাঁ, শুষ্ক নদী খাতগুলোকে আচ্ছা, চলো তাই হোক। নেক্সট, 13 দাগ। নিচের চারটি সংখ্যা জোড়া দেওয়া হলো, ভেরি গুড, যার মধ্যে 3টি কোনো না কোনোভাবে একই রকম এবং একটি ভিন্ন ভিন্ন সংখ্যা জোড়া বেছে নাও। আচ্ছা, এদের ডিফারেন্স করে দেখি তো। এদের ডিফারেন্স করলে বাপু এটা কত আসছে? 15 আসছে। এটা ডিফারেন্স করলে কত আসছে? 25 আসছে। 52 আর 25-এ 77, 25 আসছে। 63 আর 25-এ 88 হয়। তা দেখা যাচ্ছে এই তিনটে ডিফারেন্স 25, কিন্তু এই বাবাজি 15, তাহলে এটাই অড আছে বা আলাদা আছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এইগুলো দেখো খুব সুন্দর। একটি নির্দিষ্ট কোডে, 14 দাগ দেখো, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে দেখো যা বলে, দেখো কি কে ইন্টু এল, তার মানে ইন্টু মানে কি? কে হলো এল এর স্ত্রী, তাহলে কে হলো এল এর স্ত্রী, ইন্টু মানে স্ত্রী। কে হলো এল এর স্ত্রী, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক বড়, প্লাস এল এর, তাহলে ইনি কিন্তু স্বামী। আচ্ছা, কে হলো এল এর স্ত্রী। ওকে, ভাগ মানে কি? এল আর এম এর ভিতরে ভাগ সম্পর্ক। ভাগ মানে কি? ভাগ মানে হচ্ছে এল হলো এম এর পিতা, এল হলো এম এর পিতা। আচ্ছা, ভেরি গুড। আগের জেনারেশন আগে, পরের জেনারেশন পরে লিখলাম। এম প্লাস এন, প্লাস মানে হচ্ছে মা, তাহলে এম হলো এন এর আবার মা, এম হলো এন এর আবার মা। আচ্ছা, মা মানে মাইনাস দিলাম, আগের জেনারেশন আগে। আচ্ছা, প্লাস গেল। এবার এন মাইনাস ও, তাহলে এন মাইনাস ও মানে এন হলো, হ্যাঁ, ও এর ভাই। কি বলে? এটা না করলে হবে নাকি? এন হলো ও এর ভাই। হ্যাঁ, না করলেও হয়, এই ওটা লাগবে না, যেহেতু কে আর এন এর ভিতরে চেয়ে সম্পর্ক, ওটা লাগবে না। তাহলে কে কি বলছে? এন হলো ও এর ভাই, এটা তাহলে ভাই, এটা লাগবে, না হলে কী করে বুঝবে যে ছেলে না মেয়ে, তাই না? যাই হোক, দেখছি এবার তাহলে কিভাবে
কে কে কীভাবে এনের সাথে সম্পর্কিত, তাহলে কে কীভাবে এনের সম্পর্কিত, দেখো এনের মায়ের মা, তাহলে এনের মায়ের মা, তাহলে কী হবে এনের মায়ের মা, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এনের মায়ের মা, এনের মা হচ্ছে এম আর তার মা বাবা মা হচ্ছে এল হচ্ছে বাবা আর মা হচ্ছে কে, তাহলে এখানে বোঝাই যাচ্ছে এন হচ্ছে কি এম, এনের মায়ের মা হচ্ছে কে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ওটা না করলেও হতো। 15 দাগ কী বলছে, 5টি ছেলে বৃত্তাকারে দাঁড়িয়ে আছে, ভেরি গুড, তাহলে এই 5টা ছেলে বলছে বৃত্তাকারে দাঁড়িয়ে, আচ্ছা বৃত্ত করে দাঁড়িয়ে আছে, আচ্ছা কি বলছে দেখো ভাই, রহিম অজয় এবং টমের মাঝখানে রয়েছে, তো ঠিক আছে এখানে মাঝখানে কিছু বুঝতে পারছি না কোনটা কোন সাইডে পরে, যে কোনো দুটো দেখবো আগে। সালমান বাবলুর বাম দিকে এবং অজয় সালমানের এইটা করতে হবে, সালমান বাবলুর বাম দিকে, তাহলে এটা যদি বাবলু হয়, তাহলে বাবলু যদি হয় তাহলে সালমান কোথায় আছে, বাবলুর বাম দিকে আছে, তাহলে এইখানে আছে সালমান। ওকে, পরের শর্ত কি বলছে, সালমান বাবলুর বাম দিকে এবং অজয়ের ডান দিকে, তাহলে অজয়ের ডান দিক মানে অজয় নিশ্চয়ই এখানে। ঠিক, এইবার প্রথম লাইনে তুমি চলে যাও, বলছে রহিম অজয় এবং টমের মাঝখানে। দাদা বলো, ওটা বলেছে অজয় সালমানের ডান দিকে বলেছে, কোশ্চেনটার মধ্যে কিছু একটা ইয়ে আছে, তুমি দেখো। অজয় সালমানের ডান দিকে রয়েছে, এটা ভুল আছে একটু, ঠিক আছে এখানে আছে দেখো সালমান বাবলুর বাম দিকে এবং অজয় সালমান, না 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 এটা ভুলে গেছে, অজয়ের ডান দিকে হবে, ঠিক আছে। আচ্ছা করে দেখি, একটা দেখি, দাঁড়া একটা জিনিস দেখি তো, করেই দেখি, অজয়ের ডান দিকে বলছে যখন আমি এখানে একটু পাতিয়ে দেখি। আচ্ছা, এবার বলছে কি রহিম ও অজয়ের মাঝে কি আছে, রহিম অজয় ও টমের মাঝে, দেখি তো কি বলে, রহিম অজয় ও টমের মাঝে, অ্যান্সার কি চেয়েছে, বাবলুর ডান দিকে কে দাঁড়িয়ে আছে, ভুল আছে ভুল আছে, বাবলুর ডান দিকে এই হিসাবে অজয় আসছে, এটা ভুল আছে গো, দেখো ওটা ঠিকই আছে, এটা ক্লিয়ার করে দিচ্ছি, এই সালমানটা হবে না, হ্যাঁ এখানে হবে অজয়ের ডান, তার মানে কি সালমান বাবলুর বাম দিকে আর অজয়ের ডান দিকে, একটু মিস্টেক আছে, তাহলে অজয় এখানে, অজয় যদি এখানে হয় এখানে হবে কি টম, এটা বুঝে নেওয়া উচিত ছিল তোমাদের, আর এখানে হবে কি রহিম, যারা প্র্যাকটিস করো তারা আশা করি বুঝে গেছিলে। তাহলে এবার বাবলুর ডান দিকে অ্যান্সার চেয়েছে, তাই বাবলুর ডান দিকে কে দাঁড়িয়ে আছে, টম, আর টমই অ্যান্সার ছিল অপশানে, এই সালমানটা এক্সট্রা পড়ে গেছে। ঠিক আছে, নেক্সট বলছি, এটা তো তোমাদের কমন পার্ট, পরীক্ষায় প্রায়শই আসে এই কোশ্চেনটা, আ পার্সন হু ইজ ডিফিকাল্ট টু প্লিজ, মানে একজন ব্যক্তি যাকে মানে কি, এখানে প্লিজ মানে কিন্তু দয়া করে না, সন্তুষ্ট করার অর্থে করা খুবই কঠিন। তাহলে এখন দেখো গ্রিগেরিয়াস মানে তোমরা জানো তো নাকি, গ্রিগেরিয়াস মানে কি, গ্রিগেরিয়াস পার্সন মানে খাই এই দেওয়ার বলতে পারো। ইন্ডোলেন্ট পরীক্ষায় আসে, ইন্ডোলেন্ট মানে কি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এখানে, ফাস্টিডিয়াস। ইন্ডোলেন্ট মানে কি, লেজি। ইন্ডোলেন্ট মানে লেজি, ভালো করে দেখো তো, হ্যাঁ স্লথলেস একই তো মানে আসছে, ইন্ডোলেন্ট সেম মিনিং, ঠিক আছে হয়েছে। নেক্সট, খালসা কথার অর্থ কি, একটু স্পিডে যাবে এবার, হ্যাঁ খালসা কথার অর্থ হচ্ছে অপশান সি পবিত্র, এই পদমর্যাদা কার অর্থ, পাইবাস পিবাস পরীক্ষায় আসে, আর মনসাব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা, ঠিক আছে মনসাব। নেক্সট, শি অ্যাজ ওয়েল অ্যাজ হার, এই যে অ্যাজ ওয়েল দিয়ে কিন্তু আজকে তোমরা এসএলএসটির এক্সাম ছিল, সেখানে অ্যাজ ওয়েল দিয়ে একটা ইংলিশ ছিল দেখলাম, দেখেছো পরীক্ষায় থাকে, তাহলে শি অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস, সেম একদম দেখবো ওখানে রয়েছে হার ফ্রেন্ডস, সেম একদম, শি অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ডস, তাহলে আর হবে না, এখানে কি হবে ইজ হবে, কারণ আমরা জানি যে অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে তাহলে তার পূর্বে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী হবে, তাহলে শি এখানে রয়েছে, শি রয়েছে, তাহলে শি যদি থাকে তাহলে কি হবে, তাহলে এখানে হবে শির পরে আর হয় না, শির পরে ইজ হবে। নেক্সট, গ্রাবরেখা, গ্রাবরেখাটা কি ভাই,
এটা হিমবাহর কারণে গঠিত হয়, অনেকটা এরকম টাইপের হয়, অনেকটা অনেকটা এরকম টাইপের হয়। এখানে সব বালিকাকরগুলো জমে, ঠিক আছে, ওই তোমার বরফ গলা জলগুলো নদী আকারে চলে আসে আর বালিকাকরগুলো জমে এরকম অনেকটা আকৃতির গ্রাবরেখা তৈরি করে, ঠিক আছে। তো এটা হচ্ছে গ্রাবরেখা, যেটা হচ্ছে হিমবাহের কারণে গঠিত ভূমিরূপ। নেক্সট, এখান থেকে প্রায়শই একটা করে দেখবে কোশ্চেন আসছে প্রাকৃতিক ভূগোলের, এরা খুবই সোজা ছিল, মান জানতে হবে। আচ্ছা, এটা তো আছে, দেখো সাইন ইন্টু A-30 রয়েছে, আচ্ছা A-30 ভেরি গুড। এবার সমান সমান এটা মানে কি ভাই? 60 ডিগ্রি। একদম, এটা মানে সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 লিখে দাও, সাইন সাইন কেটে গেল, তাহলে শুধু এ সমান সমান কী হবে? -30, ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 60 আর 30 কত হয়ে গেল? 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে এর ভ্যালু 90 ডিগ্রি, তাহলে কট এ তার মানে হচ্ছে কট 90 ডিগ্রির ভ্যালু। এই কট 90 ডিগ্রি ভ্যালু কী হবে? অপশান এ, অসঙ্গত, জিরো, কিছু নেই মানে জিরো, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, 2000 টাকার ওপর 20% ছাড় এবং পরপর 10% 10% ছাড়ের পার্থক্য, তো আমরা 2000টা পরে করছি। এবার দেখো এখানে 20% ছাড় মানে কত? 20% ছাড় মানে 20% ছাড়ি, ওটা 80 কেন করতে হবে বাবা? আমি শাড়ি তো চেয়েছি, শাড়ি চেয়েছে না। এবার দেখো আলাদাভাবে কি বলছে? পরপর 10% করে ছাড়, একটা জিনিসে 10% ছাড় 100 টাকা, জিনিসটা 10% ছাড় মানে 90 টাকা নিচ্ছ, তারপরে আবার 10% ছাড় মানে আবার 90 টাকায় নিচ্ছ, 90%-এ বিক্রি করছো, তাহলে আলটিমেটলি কত? 9 81%, তাহলে 100 টাকার জিনিসটা তোমার 81% মানে 19% ছাড়, তাহলে দেখা যাচ্ছে এটা 20% ছাড় ছিল একটা, আর এখানে 19% ছাড়, তো এই টোটাল ছাড়ের ডিফারেন্স কত? 1%, ব্যাস ওইটুকুই তো। তাহলে ছাড়ের পার্থক্য চেয়েছিল 1% ছাড়, টাকা হিসেবে চেয়েছে, তাই 2000-এর 1% করলেই অ্যান্সার, 0 আউট, তাহলে 20 টাকা ইজ দ্য রাইট অ্যান্সার অপশানে। এইভাবে করতে হবে পরীক্ষার সময়, টাইম কেন নষ্ট করো তুমি? আবার কেন 2000-এর 20% আবার এ করতে হবে? টাইম নষ্ট হতে, তুমি তো এটা জানো যে হ্যাঁ 80 আর 81 1% সেটাও হতো, ঠিক আছে। নেক্সট, এটা আরেকবার বলো। এটা আর একবার বলতে হবে, লেফট হয়ে গেছিলাম। তাই রেকর্ডিং দেখতে হবে তাহলে তোমাকে, লেফট যদি হও ভাই। 20% ছাড় বলেছে, এখানে বলেছে কি 20% ছাড়, তাহলে 100 টাকা হতো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 20% ছাড়, ঠিক আছে, এই এক পাশে। আর অন্য পাশে বলছে যদি পরপর 10% করে ছাড় দেওয়া হয়, তাহলে 100 টাকা যদি হয় 10% ছাড় দিচ্ছ মানে ক টাকায় বিক্রি করছো? এটা 20% ছাড় দিচ্ছ মানে 80 টাকায় বিক্রি করছো। এটা 20% ছাড় দিচ্ছ মানে 100 টাকায় জিনিসটা 20% ছাড় মানে 80 টাকায় বিক্রি করছো। আর এটা কি প্রথমে 10% মানে 90 টাকা, সেই 90 টাকার উপরে আবার 10% মানে কত ছাড়? তাহলে আবার সেই 90% টাকায় বিক্রি করছো, বোঝা গেল? তাহলে এই 0 আউট হয়ে গেল, তাহলে আলটিমেটলি তুমি কত? 81% বিক্রি করছো। তাহলে দেখো এই 80 টাকায় বিক্রি আর এখানে 81% বিক্রি, তাহলে এর ডিফারেন্স কত? এক, বা এটা করতে পারো, বা এখানে ছাড় দিয়েছো কত পার্সেন্ট? 19% ছাড় দিয়েছো, এখানে 20% ছাড় ছিল, 100 টাকা জিনিস 81 মানে কি 19% ছাড়, এটাও করবে, তাও দেখবে ডিফারেন্স 1, তাহলে 1%, তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? এই 2000-এর 1%টাই হচ্ছে এদের পার্থক্য, এটা হচ্ছে 19% ছাড়, এটা হচ্ছে 20% ছাড়, তাহলে 1%-এর পার্থক্য, তাহলে 2000-এর 19% 1% করলে আসবে 20। আচ্ছা বাই দেখ, 3টি গ্রুপে রয়েছে। আচ্ছা, এটা তোমরা ডেভিয়েশন প্রসেসে করবে, নাহলে কিন্তু টাইম সাপেক্ষ, ডেভিয়েশন প্রসেস করলে টাইমটা কম লাগে, জানো তো নাকি এটা? তোমরা কি করবা? ডেভিয়েশন প্রসেস করবে, সবসময় মিডল মানটা, মিডলে কে আছে? 52, তাহলে দেখো 50 জন ব্যক্তি, ভালো করে দেখো, 50 জন ব্যক্তির যদি 55 করে গড় বলেছে, আচ্ছা 56 জন ব্যক্তির গড় বলেছে 52, আর 44 জন ব্যক্তির কি বলেছে? গড় বলেছে 40, তাই তো? এই মিডিল মানটাকে আমরা ধরে নিলাম ধরো গড়, মনে করো যে এই 52টা হচ্ছে আমার গড় যদি হতো, আর এখানে টোটাল যোগ করলে 150 জন, 150, ঠিক আছে, সংখ্যা জন আর কি। এবার দেখো আমি ধরে নিলাম যে 52 আমার গড় হয়, যদি আমরা ধরে নিই যে 52 গড় হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই 55টা বেশি আছে, কত বেশি? গড়ে কত বেশি? 3 বেশি। কতগুলো সংখ্যা? 50, তাহলে মোট কত বেশি? 150, 350, তাহলে এখানে 3 বেশি। এখানে দেখো কত কম? 8 কম, 12 কম, তাই বলি 8 কম কি করে হয়? 12 কম, তাহলে গড়ে 12 কম, তাহলে 44টা সংখ্যায় 12 গুণ করলে কত হয়? বেশি, এখানে কি মাইনাস, তাহলে মাইনাস কত হবে?
গুণ করো, 528 গুণ করো তো খুব সোজা, 4 এবং 48 হাতে রইলো 4, 4 এবং 48 হাত 4 52, তাহলে 528। তাহলে দেখা যাচ্ছে আলটিমেটলি আমার মাইনাসই হচ্ছে, তাহলে মাইনাস 528 আর প্লাস 150 ডিফারেন্সিয়েশন করো, তাহলে 528 মাইনাস 150, তো ডিফারেন্স করে খুবই সোজা, 8 আর 5 আর কয় 7 5 12, তাই তো 378 হাতে 1 রয়েছে 378, তাহলে এই 378 হচ্ছে কি মোট, কি মোট কম হচ্ছে, মাইনাস বড় সংখ্যার আগে মানে এটা কম হবে, তাহলে 150 জনের মোট এত কম, তাহলে শতকরাই মানে গড়ে কত কম করলে, এই আমার কিন্তু মেন মার্ক ধরেছি 52, গড়ে কত কম, 150 দিয়ে ভাগ করা সোজা, দেখো 3 দিয়ে ভাগ করো প্রথমে, 3 50 150, আর এখান থেকে কত আসছে, কত আসছে, 2 যাবে তো, 2 তে গেলে 300 হবে আর 5 যাবে, 2 দিয়ে গেলে 3, 2 দিয়ে গেলে 300 হবে, 2 তে গেলে 350, 2 দিয়ে গেলে 300 কি করে হয়, 78 থাকবে, 78 থাকবে তো, 150 তো বাবা এরা তো, দাদু আর বুঝলা না, তোমার মতন করে খালি তো হবে আমাদের কাটুন না, 3 দিয়ে কাটুন, 3 একটা 3 3 মানে 350। আচ্ছা ও বলতে চাইছে যে 300 মানে 6 দিয়ে কাট, দেখো সিম্পলি আমি করতে চাইছি একরকম, দেখো 3 দিয়ে কাটলে কত হচ্ছে 1 আসছে, তাই তো 26 আর এম কত আসছে, 3 2 6 126, তাহলে 126 বাই 50, 50কে আমরা কী লিখবো 5 গুণ 10 হিসেবে ধরে রাখো, তাহলে 5 দিয়ে ভাগ করা সোজা, সেইটাকে ডবল করে দাও, ডবল করলে কত হয়, 126 ডবল কত, নিচে 252, 252, একটা 1 দশমিক দিলে 5, একটা 1 দশমিক দিলে 5 দিয়ে ভাগ, আরও 10 আছে, তাহলে আরও একটা 10 দশমিক, আর 2.52, 2 পয়েন্ট আমরা যা ধরেছি তার থেকে 2.52 বিয়োগ করো, তো 52 মানেই তো হচ্ছে 49.48 হচ্ছে, 52 থেকে একদম একদম, এই 2.52 বাদ গেলে দেখাচ্ছে এটা। এবার যারা এটা পারবে না, সহজ পদ্ধতি নেই, হ্যাঁ আছে, বড় করে আছে ভাই, এটা হচ্ছে সহজ পদ্ধতি, বড় করে আছে, কি করবে 50 গুণ 55 করবে, ঠিক আছে ভাই, এটা মনে হচ্ছে সহজ হয়েছিল দাদা, তাহলে করো, তাহলে 56 গুণ 52 করবে, এটা তো ছোট ডিজিট আছে বলে বুঝতে পারলে না কিছু, 0 0 দুটোতে ছিল না, বুঝলে ভাই কি বললাম, এটা সোজা আছে বলে বুঝতে পারছো না, যদি বড় হতো বুঝতে পারতে ডিজিটগুলো। তাহলে এখানে দেখা যাচ্ছে কি টোটাল সংখ্যা যেটা আসছে আর এই টোটাল মান যেটা আসবে, টোটাল মানটা যেটা আসবে, আর এখানে দেখো এখানে টোটাল যে মান আসবে, এই টোটাল মানকে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করলে এটাই আসবে, ঠিক আছে, এটা সোজা পদ্ধতি করে নেবে। নেক্সট, এটা তো খুবই সোজা অঙ্ক ভাই, এটা দেখো 225 মানে কত হয় 15 স্কোয়ার, এটা তাহলে 154 আর 15 কত হয় 169 মানে 13, 13 আর 108 কত হয় 21, 21 মানে 11, 11 আর 25 কত হয় 36, 36 মানে 6, 10 আর 6 কত হয় 16, লাস্ট রুট 16, রুট 16 মানে 4, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এই টাইপেরগুলো এখন ডাইরেক্ট অ্যান্সার কী চেয়ে সেটা দেখতে হয়। একজন লোক কোন অঙ্গ দ্বারা শোনে, আমরা জানি কী দিয়ে শুনি, কান দিয়ে, তো কানকে কি বলছে এখানে, কানকে বলছে নাক, তাহলে অ্যান্সার অপশন সি। নাক, চুজ দ্য ইন্ডাইরেক্ট, বলছে হি সেইড আই অ্যাম টায়ার্ড, তাহলে হি সেইড আই অ্যাম টায়ার্ড কী হবে, হি সেইড দ্যাট, হি আই থাকলে ফার্স্ট পার্ট থেকে চেঞ্জ হবে, হি ওয়াজ টায়ার্ড। এবার এখানে দেখো অজ দিয়ে একটা মাত্র সেন্টেন্স দেখতে পাচ্ছ, এটা অ্যান্সার। এবার তুমি বলছো দ্যাটটাও নেই, হি সেইড কমা দিলেও হয়, দ্যাটটা থাকবে পরীক্ষার সময়, চাপ নিও না, ঠিক আছে, তাহলে এখন হবে হি সেইড হি ওয়াজ টায়ার্ড, অপশন বি ইজ দ্য রাইট আনসার। তুমি তো এইটা দেখেই বুঝতে পারছো দ্যাটটা উজ্জ্ব আছে। সাব্বির দেখো বলছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড অর, স্পেলড হয়ে গেছে, এটা স্পেলড হবে, এখানে কোন মানটা সঠিক আছে, প্রিভিলেজ, প্রিভিলেজ সুবিধা, তাই তো, প্রিভিলেজ আছে PRIVILEGE, প্রিভিলেজ, অ্যাডভান্টেজ, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা, এটা হবে ভলগা, ঠিক আছে, এটা কি হবে, এটা ভলগা হবে, ইউরোপের নদী। আচ্ছা দেখো নীল নদ নদী, অ্যামাজনও নদী, ভলগাও নদী, নায়াগ্রা জলপ্রপাত, তোমরা দেখেই বুঝে গেছো যদিও বা, নায়াগ্রা জলপ্রপাত। নেক্সট,
আড়াই দাগ দেখো কি বলছে। তাহলে ওর অ্যান্সারটা নাইগ্রা হবে তো? তো তাই তো করলাম ভাই। হ্যাঁ ওটাই তো হবে। আমি ওর চলো প্রপার ঠিক আছে। আগস্ট অপশনাল আসবে তবে। 2025-এ ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ কোনটি হয়েছে? তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে প্রথম কোনটা হয়েছে। দাদা নাগার্জুন টাইগার। যাই হোক, এরা ঠিক আছে বকেই যাচ্ছে এরা, তোমার কমেন্টে জানাবে। নেক্সট 29 দাগ বলছে দেখো, একটি লোক 30 মিটার দক্ষিণে গেল। আচ্ছা, একটা লোক 30 মিটার দক্ষিণে গেল, ভেরি গুড, দক্ষিণে গেল, তারপর ডান দিক ঘুরলো, তাহলে এই দিকে যে যাচ্ছে তার ডান দিক মানে এই দিকে, ডান দিকে 30 মিটার গেল, আবার ডান দিকে 30 মিটার গেলাম, তারপর বাম দিক মানে নিচের দিকে, বাম দিকে 20 গেল। আচ্ছা, তারপর আবার বাদিক, তাহলে এই দিকে যে যাচ্ছে তার বাদিক, এইটা বাদিক ঘুরে 30 মিটার গেল, মানে আবার এই 30 মানে এই সোজাসুজি আসবে, 30 মিটার এলো। অ্যান্সার কি চাইছে ভাই? শুরু স্থান থেকে কত দূরে, তাহলে দেখো এইটুকুর দৈর্ঘ্য কত, এইটুকু যদি 20 তাহলে মানে এইটুকু 20 টোটাল দৈর্ঘ্য, তাহলে এই 30 আর এই 20 টোটাল কত হয়ে গেল? 50। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 50 মিটার দূরে। নেক্সট দেখো ভাই, সোজা ছিল একদম, দুনিয়ার সোজা, এরকম দুনিয়ার সোজা তোমাদের থাকবে। দেখো 2, এটা বি মানে 2, 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 2 8, 8 মানে এইচ দিয়ে একটা মাত্র অপশান দেখতে পাচ্ছি, অপশান এইটা। তাছাড়াও চেক আউট করার জন্য দেখো STUV পরপর রয়েছে। নেক্সট স্লাইনেক্স, তোমরা জানো ভাই সামরিক মোড়ের থেকে প্রশ্ন আসে, তাহলে স্লাইনেক্স কি? SLI শ্রীলঙ্কা, দেখো SL তে শ্রীলঙ্কা, IN তে ইন্ডিয়া, মাথায় রাখবে, শ্রীলঙ্কা আর ভারতের মধ্যে হয়ে থাকে স্লাইনেক্স। 32 নম্বর দাগে বলছে দেখো, একটি আলমিরা মানে আলমারি 15% লাভে বিক্রি হয়েছিল যদি এর খরচ 5% কম হতো। খুব সুন্দর অঙ্ক, এই টাইপের অঙ্ক, এবং এটি 1470 টাকা কম দামে বিক্রি হতো, তাহলে লাভ কত হয়? এটা তোমার লাভ হয় 10%, আলমিরার দাম কত? তোমাদের এটা কিন্তু আমি করিয়েছি জানো তো ভাই, এটা এই অঙ্ক করানো। 100 টাকার জিনিসটা এটা করিয়ে দেব। 15% লাভ মানে প্রথমে তুমি 115 টাকায় বিক্রি করছো, 15% লাভ মানে। এবার বলছে 5% যদি দাম কমে, তাহলে 5% কমানো মানে কত? 95%। এবার 95%-এ তুমি 10% লাভ করছো, তাহলে 95 এর 10% মানে কত হয়? 9.5 হয়ে যাবে, সিম্পল 9.5। তাহলে 95 আর 9.5 মানে বিক্রি করছো কত? 104.5-এ, ঠিক আছে? তাহলে 104.5 মানে তুমি পার্সেন্টেজ অনুযায়ী কত পার্সেন্ট তোমার ডিফারেন্স আসছে, কমিয়েছো কত পার্সেন্ট, পার্সেন্টেজ অনুযায়ী বিয়োগ করো। 10.5 কমিয়েছে, 10.5% কমিয়েছে, তার মানে আমরা বলতে পারি যে 10.5 মানেই হচ্ছে, অঙ্কে বলে দিয়েছে কত কম টাকা হিসেবে, 1470 টাকা। তাহলে এবার বলেছে দাম কত, দাম তো 100 ছিল, 100 মানে কত? সিম্পল, পয়েন্ট তুলে দাও ভাই, পয়েন্ট তুলে দিয়ে ওপরে একটা শূন্য বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে 105 দিয়ে যদি আমি কাটি, 7 দিয়ে কেটে দাও, দেখা যাচ্ছে কত? 7 দিয়ে কাটো দাদা, আগে আগে এটা কাটি, কি বলছো? আগে 5 দিয়ে কেটে নাও, চলো 21 করে নাও। 5 21 সুবিধা হবে, ঠিক বলেছো, 5 21 অঙ্ক করে দাও এটাকে। আর এদিকে 5 20 100, 5 20 100 মানে 200, এটা 5 200-তে হয়ে গেল। এটা 200। আচ্ছা 21 দিয়ে এটাকে দেখলেই বোঝা যাচ্ছে যে কি 7 দিয়ে যাচ্ছে, 7 অক্ষে 7, 7 2 14 মানে 70। তো 70 গুণ 200 মানে কত হবে? 7 2 14, আর 3টে শূন্য, 14,000 টাকা। 1400 না রে বাবা, 14,000। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এই অঙ্ক কিন্তু অনেকেই আটকে যায়, কিন্তু অঙ্ক সোজা, প্রসেস জানতে হবে। নেক্সট, অমিত তার বাইকে, এ সোজা অঙ্ক, দাগাতে ভুলে গেছিলাম। অমিত তার বাইকে 15 মিনিটে 40 কিলোমিটার পার ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, সে যদি একই দূরত্ব 12 মিনিটে অতিক্রম করে, দেখো সিম্পল লজিক, আমরা একটা এই 60 দিয়ে বের করার কোনো প্রশ্নই হয় না, কারণ দেখো গতিবেগ যদি 40 হয়, আর 40ই করো না, অসুবিধা নেই। তাহলে 15 মিনিটে সে 40 কিলোমিটার পার ঘন্টা, আর 40 কিলোমিটার পার ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে করতে গেলে কি আসবে? মিনিটে করে দাও ভাই, মিনিট করো, মিনিটে করো। 1 ঘন্টায় 40, 1 ঘন্টায় 40 যায়, তার মানে কি 60 মিনিটে সে 40, ঠিক আছে? 10 যাবে 10। তাহলে 15 মিনিটে কত যাবে? 10 তাহলে 4 15 60, আর এদিকে 4 10-এ চলে, তাই 10 কিলোমিটার যাচ্ছে, কত? 10 কিলোমিটার পথ, ঠিক আছে? আর এই 10 কিলোমিটার পথ যাচ্ছে। আচ্ছা,
10 কিলোমিটার পর। 12/60 এবার সে যদি একই দূরত্ব 12 মিনিট অতিক্রম করতে চায়, এই 12 দিয়ে ভাগ করবো, এটা গতিবেগ আসলো। এবার অ্যান্সার কি চাইছে ভাই? ঘন্টায়। ঘন্টা মানে 60 মিনিটে কত যাবে? তাহলে 5 12 60, তার মানে 10 কিলোমিটার, 50 কিলোমিটার। এবার এইটাই অ্যান্সার। দেখো মুখ একবারে কি করে করা যায় দেখে নাও। যেহেতু দেখো গতিবেগ এইটা আছে আমার, এটাও যেহেতু মিনিট, এটাও যদি মিনিট, তাহলে আমার কিছু করার দরকার নেই। 40 × 15 হয়ে গেল, ডিস্ট্যান্স বাই 12 দিয়েই ভাগ, যেহেতু তাহলে 12 করে দেব। ঠিক আছে, তাহলে এবার কি হলো এখানে দেখো, 3 5 15 হলো, 3 4 12, 4 10 40, অ্যান্সার আসলো 50। বোঝা গেল? কারণ এটাকেও যখন কি টাইম ইনটু গতিবেগ মানে মোট ডিসটেন্স, তাই বলছি। হ্যাঁ, টাইম ইন্টু গতিবেগ। এটা কেন হয়? যেহেতু মিনিটের ঘন্টা, তাও কেন হলো? কারণ এটাকেও যদি আমি 60 দিয়ে ভাগ করি, এটাকেও 60 দিয়ে ভাগ করলে আমার ঘন্টায় চলে আসবে, আর এই 60 তো এই 60 কেটে যাবে। নেক্সট, আন্তর্জাতিক যুব দিবস কবে হয় ভাই? 12ই আগস্ট। 12ই আগস্ট। আর জাতীয়, আমার অপশনে জাতীয় রাখা উচিত ছিল, 12ই জানুয়ারি। আমার অপশনে এটাও রাখা উচিত ছিল, তাহলে সব ভুলভাল করতো। নেক্সট, একজন বিক্রেতা তার গ্রাহককে আর্টিকেলের চিহ্নিত মূল্যের উপর 20% কমিশন দেওয়ার পরেও 20% লাভ হয়। এই টাইপের অঙ্ক আমরা রেশিও করে করেছি, মনে আছে তো তোমাদের নাকি ভাই, না ভুলে গেছো? রেশিও করে করিয়েছিলাম, মনে আছে না ভুলে গেছো? সেটা আগে বলো, ভুললে তো আর কিছু করার নাই আমার। চলো দেখো, দেখো 20% কমিশন ফ্র্যাকশন ভ্যালু করে দাও। ফ্র্যাকশন ভ্যালু করলে কি হয় ভাই? 1/5, মানে 5 টাকার জিনিসটা তুমি 4 টাকায় বিক্রি করছো। ওকে, এটা কি? এটা প্রিন্ট প্রাইস মানে এমআরপি, আর এটা কি? এসপি। ওকে, এবার এর পাশে সিপি লিখবো। সিপি কি দেখো, এবার বলছে তোমার 20% লাভ। 20% লাভ মানে 5 টাকার বিষয়বস্তুটা তুমি কি করছো? 6 টাকাতে বিক্রি করছো। এবার একই দ্রব্যেই কেনা বেচায় একটা বিক্রয় মূল্য 4, একটা বিক্রয় মূল্য 6, এমন তো হতে পারে না। তো সমান করার জন্য একে 3 গুণ করে দাও, একে 2 গুণ করে দাও, দেখো 12 হয়ে গেল। তাহলে বিক্রয় মূল্য 12 হয়ে গেল, এখানে 2 গুণ মানে এখানে 5 দিয়ে 10 হয়ে গেল ক্রয় মূল্য, এখানে 3 5 15 হয়ে গেল। ঠিক আছে ভাই, এবার বলেছে কি, একটি প্রবন্ধের মূল্য যদি x টাকা হয়, ঠিক আছে, x টাকা হয়, তাহলে এর চিহ্নিত মূল্য কি হবে? তাহলে সিম্পল আছে তো, পারবে না? আরে ভাই, এর চিহ্নিত মূল্য অ্যান্সার চেয়েছে, তাহলে 10 আর এই যে 15, তাহলে এক্সের 15/10, এক্সের 15/10। যেহেতু প্রবন্ধের মূল্য চেয়েছে, তাহলে ওর প্রবন্ধের মূল্য চেয়েছে এক্স টাকার চিহ্নিত মূল্য ওপরে লিখবো, তাহলে এক্স ইন্টু 15/10 করলে অ্যান্সার, এক্স ইন্টু 15/10 করো, অ্যান্সার চলে আসবে। এবার যদি এক্সটা কি ক্রয় মূল্য বলছে? এক্সটা ক্রয় মূল্য, প্রবন্ধের মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য ভাই, মানে এক্স মানেই 10, এক্স মানেই হচ্ছে 10, বুঝতে পেরেছো? এক্স মানেই এখানে 10, এটাই বুঝতে পারি। তাহলে এক্স মানে যদি 10 হয়, তাহলে 15 মানে কত হবে? এটাই হচ্ছে বিষয়। বলছি চিহ্নিত মূল্য হবে ওইটা কি প্রবন্ধের মূল্য, তাহলে 150 হয়ে যাবে। কি করে 150 হচ্ছে? ঠিক আছে, তো বি তো आंसर। আরে বাবা 3x, তাহলে 3/2 মানে কি? 3x/2, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আরে বাবা, এক্স এর ভ্যালু হচ্ছে 10, আমরা বলছি এক্স, ওরা বলছে 10, তাই 10 করতে গেলে কত গুণ করতে হবে? 10/x গুণ করতে হবে সংখ্যাটির সাথে, বোঝা গেল? এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, তাহলে এই 10কে 10/x দিয়ে ভাগ করছো, তাহলে একেও যদি 10/x দিয়ে ভাগ করো, তাহলে কি হয়ে যাবে? এক্স ওপরে উঠে যায় না? এটাই তো বিষয়। তাহলে এখানে আসবে 3, এখানে আসবে 2, 3x/2। বোঝা যাচ্ছে 10 এর মধ্যে 15 মানে 150%। একদম, এটা করলে হয়ে যাবে 150%। 10-এর মধ্যে 15 মানে 150%, তাহলে এক্স এর 150% করলে তো তাই আসবে ভাই। ভেরি গুড, আমি তো সেটাই বললাম। তাহলে এর বলতে ওখানে এক্স এর বোঝাচ্ছে নাকি? এর চিহ্নিত মূল্য হবে। আরে বাবা, এর চিহ্নিত মূল্য মানে কি? যে দ্রব্যটার ক্রয় মূল্য তারই তো চিহ্নিত মূল্যের কথা বলছে রে বাবা। আচ্ছা ঠিক আছে, এখানে কি অন্য দ্রব্যের কথা হচ্ছে? তাহলে অন্য দ্রব্যের কথা হলে তাহলে বিক্রয় মূল্য আলাদা হতো, দ্রব্য তো একটাই, একই দ্রব্যের কথাই বলা হচ্ছে, এই একটা আর্টিকেলই। নেক্সট বলছে, দেখো এগুলো করলাম নাকি না, আগস্ট 2025-এ মিস ইউনিভার্স ইন্ডিয়া, আচ্ছা মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025-এ খেতাব জিতলো কে আগস্টে? যেটা হলো মনিকা বিশ্ব শর্মা, ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট,
একটি পরীক্ষায় পূর্ণ নাম্বার নাকি 1000। আচ্ছা, তারপরে কি বলছে, এ বি এর থেকে 20% বেশি নম্বর। আচ্ছা, বি সি এর থেকে বেশি নম্বর, ফ্র্যাকশন করে তাহলে এইচ টু বি আর বি টু সি করে দেখো। তাহলে এইচ টু বি যদি করি ফ্র্যাকশন ভ্যালু করলে কত হবে, 20% মানে 1/5, তাহলে এ বি এর থেকে বেশি পাচ্ছে, তার মানে 5 যদি বি পাই এ পাবে 6, তাহলে 6:5। আবার বি টু সি কি বলছে দেখো, যে কি বি সি এর থেকে 25% বেশি, 25% মানে 1/4, 4 যদি বি পাই সি পাই তাহলে বি পাবে 5। তাহলে মানে দেখো আর কিছু করার দরকার নেই, দ ফর্মুলা এখানে লাগবে না কিন্তু, কারণ বি এর ভ্যালু এখানেও 5 এখানেও 5, তার মানে এর ভ্যালু হচ্ছে 6, বি এর ভ্যালু 5 আছে মানে 5ই থাকবে, আর এখানে 4, তাহলে 6:5:4 এটা হচ্ছে এদের তিনজনের রেশিও রয়েছে ভাই। ঠিক আছে, এবার বলছে কি দেখো, যদি সি মানে 500 নম্বর হয়, আচ্ছা সি মানে 500 নম্বর, এখানে সি মানে কত 4, তাহলে 4 মানেই হচ্ছে 500। ওকে, তাহলে এর নম্বর কত, এ মানে কত ভাই, এ মানে 6, তাহলে 6 মানে কত, 6 যদি হয় কাটলে 2 2 4, 3 2 6, আচ্ছা 2 দিয়ে এখানে যদি কাটি কত আসছে, তারপরে তার মানে 750, 750। তাহলে এর নম্বর শতাংশ, তাহলে 100 নম্বরের ভিতরে 750 পাওয়া মানে কত পার্সেন্ট, 75%। এটা করা লাগে, দেখো 100 নম্বর 750 মানে 100-এ কত, 2 শূন্য আউট 2 শূন্য আউট, এটা 0 0 কাউট, তাহলে 75%। যদি মনে করো বুঝতে না পারো তার জন্য এটা। নেক্সট, উপযুক্ত অক্ষর বসিয়ে শ্রেণীটি পূরণ করো। ঠিক আছে, বি সি সি বি সোজা আছে, দেখো বি সি সি বি যাচ্ছে, বি ডবল 4টে করে ভাগ করে নাও, 4টে করে 2 2 4টে করে ভাগ করে নাও, দেখো 4টে করে ভাগ করলে পেয়ে যাবে, দেখো বি ডবল সি বি, তাহলে একটা বি ডবল সি বি। ওকে, তারপরটাও বি, আচ্ছা বি ডবল সি তারপরে বি, হ্যাঁ এইভাবেই যাচ্ছে, তারপরটা হবে কি বি ডবল সি বি, তাহলে অ্যান্সার কি আসছে দেখো সিবি 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 সিবি, অপশন বি। তাহলে ফরম্যাটটা কি যাচ্ছে বি সিসিবি করে। নেক্সট, যদি ভয়েলগুলি ইংরেজি বর্ণমালা থেকে বাদ দেওয়া হয় তবে শুরু থেকে দশম, আচ্ছা অ্যাকচুয়ালি দেখো ভয়েল বাদ দিচ্ছি না, প্রথমে আমি বাদ দেবো না, আচ্ছা অ্যাকচুয়ালি দশম বর্ণ কি হয়, দশম বর্ণ যে হয়, ভেরি গুড, কিন্তু যে পর্যন্ত ভয়েল কটা আছে সেটা তো বাদ দেবো, এ ই আই তিনটে, এ ই আই এই তিনটে ভয়েল বাদ, তাই তিনটে ভয়েল যদি বাদ যায় তাহলে আরও 3 ঘর কি হবে, এগিয়ে যাবে, তাহলে এগিয়ে যাওয়া মানে কি 10 আর 3 13 নম্বরটা হয়ে যাবে, তখন 10 নম্বর, তিনটে বাদ দিলাম মানে, তাহলে 13 মানে কি এম, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নোবিলিটিকে এই লেখা হয়, অ্যাফাবেলকে এই লেখা হয়, তাহলে ফেলিবেলকে দেখো এখানে বোঝাই যাচ্ছে ভাই, প্রত্যেকটা ফেলিবেলের অর্থ দেখো এর মধ্যে পেয়ে যাবে। তো এখানে দেখে নাও, দেখো ডবল এফ মানে এখানে দেখো ডবল 2, তার মানে বোঝা গেল এফের ভ্যালু হচ্ছে 2। বা তুমি আরও একটা কমন পার্ট দেখলে বুঝতে পারবা, দেখো এখানে এল আছে, এল 4 নম্বর, দেখো এখানে লাস্টের দিকে 4 নম্বর 5, এখানেও দেখো এল মানে কত আছে, এল মানে 5 আছে, দেখেছো, তাহলে বোঝা গেল যে পরস্পর ওদের মানটা দেওয়া আছে সমান করে আর কি। তাহলে এফ মানে এখানে কত, এফ মানে দেখতে পাচ্ছি 2, তাহলে এফ মানে 2, আচ্ছা তাহলে এটা অ্যান্সার হবে না। তারপর এ এ এ এ কোথায়, এ মানে প্রথমে আছে, এ মানে 4 2 4, এটা নেই এটা নেই, এটা অ্যান্সার করার দরকার নেই। ডবল পাস কোথায় দেখলে তো হয়ে যাবে, এল ডবল আছে, ঠিক আছে দেখা আছে ডবল আছে, যেটা হোক আমি দুটো যখন করে পেয়ে গেছি আর দেখার দরকার নেই। আই থিঙ্ক উই শুড অ্যাপোলাইজাইজ ড্যাশ হিম, কি হবে দেখো অ্যাপোলো, দুটো শিখিয়ে দিই, অ্যাপোলাইজের সঙ্গে টু হয় একটা, আর একটা কি হয় ফর হয়, কখন ফর হয় আর কখন টু হয় কে কে বলতে পারবে, অ্যাপোলাইজ টু সাম অন, অ্যাপোলাইজ টু সাম অন মানে কি পার্সন বোঝালে, কি পার্সন বা ব্যক্তি বোঝালে, আর অ্যাপোলাইজ ফর কোনো কি দোষ করলে তুমি, মিস্টেক, তোমার কোনো মিস্টেক বা তুমি কোনো ভুল করলে, বা তুমি ভুল মিস্টেক করলে বা ভুল করলে সেক্ষেত্রে, বা তোমার কোনো দোষ আছে তখন তুমি কোনো একটা কাজের জন্য থিং যখন হবে, যেখানে কি আই অ্যাপোলোজাইজ ফর মাই ওয়ার্ক, আমার কাজের জন্য আমি দুঃখিত, তখন আমি ফর ইউজ করব, কিন্তু আমি তোমার কাছে ক্ষমা যাচ্ছি যখন ডাইরেক্টলি তখন টু ইউজ করব, বোঝা গেল ভাই। তবে হিম কি ব্যক্তিবাচক, তাই টু ইউজ করলাম, তাহলে এখানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফর আর টুতে গোলানো যাবে না। বিয়ালিদা কি বল দেখো, নিচে দেওয়া শব্দের অক্ষরগুলি থেকে কি বলছে উত্তরের কোন শব্দটি বানানো যাবে না, দেখো এখানে অপশান সি অ্যান্সার দেখলেই বোঝা যাচ্ছে, কারণ কি এখান থেকে এল আছে, এখানে এল একটাতেও নেই একদম। নেক্সট,
এখানে দেখো অনেকেই ভুল করেছে। দেখো এখানে বলছে, দেখো এর মধ্যে কতগুলি 9 আছে যেটা 6 এবং 7-এর মাঝে, মানে কি 6 এবং 7-এর মাঝে এটাও হতে পারে, আবার 7 6 9 7 9 6 হতে পারে, এটাও হতে পারে। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হবে 9 খোঁজা, তার আগে দেখতে হবে যে 6 7 আছে কিনা আগে পিছে। এই 9টা দেখো 6 আছে কিন্তু 7 নেই, তাহলে এই 9টা দিতে পারবো না। এই 9টাতে দেখো নেই, এই 9টার আগে 9 আছে, এটাও নিতে পারবো না। আর 9 খুঁজুন, এই 9টা দেখো আগে 7 আগে 9, আবার এই 9টাতেও দেখো পরের 9টাও আগে 7 পরে 6 নিতে পারবো। এই 9টাতেও দেখো আগে 6 পরে 7 নিতে পারবো। এই 9টাতেও আগে 7 পরে 6 নিতে পারবো। তাহলে কটা এলো? 4টে এলো। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে ভাই, এটা একজন ভুল করেছে, আমাকে বলে এটা মানে ভুল। আমি বললাম না ভাই, তুমি একটু মানে ভুল করেছো, মিস্টেক করেছো। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ কারেজ। তো আমার নোটে পেয়ে যাবে কারেজিয়াসের অনেকগুলো সিনোনিম দেওয়া আছে। ফিয়ার মানে ভয়, কাওয়ার্ডিস, লেজিনেস মানে অলসতা, কাওয়ার্ডিস এটা সব ভীরু এ অর্থে নেওয়া হয়। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি সিনোনিম, যেহেতু ব্রেভারি সাহস। নেক্সট, H2SO4 কোন যৌগটির রাসায়নিক সংকেত হবে? তো H2SO4 এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আছে, এটা অ্যান্সার হবে ভাই সালফিউরিক অ্যাসিড। আর নাইট্রিক অ্যাসিডের সংকেত পরীক্ষায় এসে গেছিল গতবার, কি আছে? HNO3 হচ্ছে। আচ্ছা, আর একটা আছে কি ভাই? হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, এগুলো মাথায় রাখবে, পরীক্ষায় আসে। তারপরে 46 দেখো, ভারতীয় সংবিধানের 42তম সংবিধান সংশোধনী আইন দ্বারা মৌলিক কর্তব্যের, পড়তে দাও ভাই, আগে পড়তে দাও, তাহলে একটু খুশি হব আমি, সম্পর্কিত নিম্নলিখিত কোন অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে? তো মৌলিক কর্তব্য কোথায় আছে? আমরা জানি যে 51 এতে আছে। নেক্সট, নিম্নোক্ত কোন জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত? ভেরি গুড। দেখো বান্ধবগড়, এখানে এই সাইলেন্ট ভ্যালি আর পেরিয়ার এই দুটো কোথায় অবস্থিত? এই দুটোই কিন্তু কেরালা। আর ভারতের একমাত্র বা বৃহত্তম আর্টস ড্যাম সেটা কোটা? মুল্লা পেরিয়ার বা পেরিয়ার, সেটা কিন্তু কেরালাতে আছে। আর্টস ড্যাম মানে বৃত্তচাপের মতো। আচ্ছা, এখানে দেখো বৃত্তচাপ করলে কত সুবিধা বলো তো, এই জলটা না চাপ দিতে পারবে না একসাথে, বোঝা গেল? কেরালার বুদ্ধি। আচ্ছা, নন্দা দেবী কোথায়? উত্তরাখণ্ডে। নেক্সট, আত্মজীবনী উইংস অফ ফায়ার সবারই জানা উচিত, এপিজে আব্দুল কালাম মহাশয়ের। নেক্সট, বলছে দে বিল্ট আ নিউ হাউস লাস্ট ইয়ার। তাহলে দেখো ভার্বের পরেই যেটুকু আছে, এ নিউ হাউস হচ্ছে আমার অবজেক্ট, তাহলে অবজেক্টে এবার সাবজেক্ট হিসেবে ইস্যু করব। আর এখানে V2 আমার দেখতে পাচ্ছি, V2 থাকলে আমার কি আসবে? ওয়াজ ওয়্যার আসবে। কি আসবে? ওয়াজ ওয়্যার। আর এখানে অবজেক্ট কি আছে? এ নিউ, মানে একটা বোঝাচ্ছে, মানে ওয়্যারটা হবে না, অজ হবে। আগে দেখবো কোন অপশানে আমার অজ আছে, এটাতে নেই, অ্যান্সার হবে না। এটাতে নেই, হবে না। এইবার দেখো, আমার তো ভার্বের সঙ্গে আইন, আমরা শিখেছি ভার্বের সঙ্গে যখন আইএনজি থাকে তখন আমরা কি জানি? বিইং নিয়ে আসি, বিইং নিয়ে আসি। কিন্তু এখানে তো ভার্বের সঙ্গে আইএনজি নেই, তাহলে বিইংও আসবে না, অ্যান্সার হবে এইটা, অপশান এ সি, আ নিউ হাউস ওয়াজ বিল্ট বাই দেম লাস্ট ইয়ার। নেক্সট, 50 দাগ, ভারতের ব্রিটিশ সরকার দ্বারা লাহোর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া নিম্নলিখিত কোন বিপ্লবী জেলে 63 দিন অনশনে ছিল, না খেয়েছিল আর কি? কে? যতীন্দ্রনাথ দাস। নেক্সট, 51 দাগ বলছে 5টি ছেলে পরপর বসে আছে। ভেরি গুড। বলছে কাজল পীযূষ ও পরেশের মাঝে বসে আছে এবং গোগল রনি ও পীযূষের মাঝে। আচ্ছা, ধরে নিই গোগল এখানে আছে, দেখো ভাই গোগল এখানে আছে, ধরে নাও গোগল যদি এইখানে থাকে, আমি ধরলাম রনি এ পাশে আছে আর এখানে পীযূষ আছে, ওকে, নো প্রবলেম। এবার বলছে কাজল পীযূষ ও পরেশের মাঝে, তাহলে কাজল নিশ্চয়ই এইখানে আছে, কাজল, আর এখানে আছে পরেশ, ওকে। এ একটা হতে পারে, আর একটাও হবে না, কারণ এখানে দেখো ইন্ডিভিজুয়ালি কিছু বলে দেয়নি। আমি যদি এবার কি করি, দেখো ভাই, আমি যদি বলি যে গোগল এইখানে আছে, গোগল বাবু, আর রনি এ পাশে আছে, পীযূষ এ পাশে আছে, বলতেই পারি, তাই না? এবার যদি পীযূষ আর পরেশের মাঝে কে আছে? পীযূষ আর পরেশের মাঝে কে আছে? কাজল। তাহলে এখানে অ্যান্সার কি বলছে? কে গুগলের ডান দিকে। দেখো তাহলে এই ফরম্যাটটা যখন করছি ডান দিকে আসছে পীযূষ, এই ফরম্যাটটা যখন করছি ডান দিকে আসছে কে? রনি। তাহলে পীযূষ বা রনি অ্যান্সার হবে। কোন নম্বর অপশনে আছে পীযূষ বা রনি? তাহলে পীযূষ বা রনি এইটা আছে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, এটা পোর্শন ভুল না, এটা এখানে এক হবে।
এটা এক হবে। একও বলতে হয়, একও হবে না, এ আর বি হবে, এ আর সি, এটা হবে এ আর সি, ঠিক আছে, তাহলে ঠিক আছে। এ আর সি হবে। ইয়ার দাদা কি করে বলছো তুমি? আরে দক্ষিণ বাবা, দিক উত্তর দিক কোনো দিক বলে দিইনি তো, মুখ করে আছে। আরে বাবা, ওই জন্যই তো, দুরকম ভাবে সাজানো যায়। ওই জন্যই তো দুই, আরে এ তো বুঝতে পারলো না, ওই জন্য তো দুইবার সাজালাম ভাই, আগে বললে বোঝানো যেত। আবার চলো দেখাতে হবে একে, আমার বলে দিইনি বলেই তো আমার হবে না। আচ্ছা ক্লিয়ার করে দিচ্ছি, কি করে হবে ভাই, আমার শুধু যেহেতু দেখো, আমার দেখো ভালো করে বোঝো, কাজল পীযূষ এবং পরেশের মাঝে, আচ্ছা কাজল পীযূষ, আচ্ছা পীযূষ আর এখানে কমন আছে, তাহলে পীযূষ, পিএজি লিখলাম, আর পরেশ এর মাঝে, ওকে। এবার বলছে গোগল পীযূষ ও রনির মাঝে, তাহলে গোগল এখানে কার মাঝে, রনির মাঝে, এই একটা করতে পারি, এই একটা হলো। কোন দিক আমরা এটা কী করলাম, উত্তর দিকে হলো বা দক্ষিণ দিকে হোক, যেদিকে হোক না কারণ আমরা ধরে নিলাম উত্তর দিকেই আছে, তুমি দক্ষিণ দিকে ধরলেও তো সেম আসবে। এবার এটাকে যদি আমি ধরলাম কি, এইবার ধরলাম যে রনি এইখানে আছে আর পীযূষ এই পাশে আছে, আর এখানে গোগল আছে আর এখানে আছে পীযূষ। এইবার এবার বলছে পীযূষ আর কি, পরেশের মাঝে কাজল, কাজল, তাহলে এখানে পীযূষ, তাহলে এইবার বলো তুমি, আচ্ছা সরি পীযূষ তো ধরেছি, পরেশ হবে না, দুটোই তো হয়, হয় কি না, দুটো হবে না, দুটোই হবে, তাহলে ওই জন্য তো অপশান দিয়েছে, ওখানে তো অপশানটা ভুল হয়ে গেছে, ওই জন্য তো দুটোই অপশানে হয়, এটা হবে না। আমরা যদি এইটা করি তাহলে সেক্ষেত্রে দেখো গুগলের ডান দিকে কে হয়ে যাচ্ছে, রনি হয়ে যাচ্ছে। আমরা যদি বাঁদিকে, এবার দিকে আমরা এটা ধরি, তাহলে গুগলের ডান দিকে কে হয়ে যাচ্ছে, গুগলের ডান দিকে কে হচ্ছে, তখন পীযূষ হয়ে যাচ্ছে, তাহলে হয় পীযূষ নাই রনি, ঠিক আছে। এবার তুমি দক্ষিণ দিকে মুখ করে থাকলেও সেমই আসবে, হয় পীযূষ নাই রনি, সেমই আসবে ভাই, তুই দক্ষিণ দিক করার উত্তর দিক করো, তাহলে এটা অ্যান্সার এখানে এক হবে। এটা অ্যাকচুয়ালি এক তো না, এ বা হচ্ছে সি, এ বা সি, হয় এ হবে নাই বি হবে, প্রথম লাইন সারালে ওটা একটা আসবে, দ্বিতীয় লাইন সারালে একটা আসবে, তাই হয় এ নাই বি। আচ্ছা সি, বাংলাদেশ বলছে যদি 26শে নভেম্বর 2013 মঙ্গলবার হয়, তাহলে এবার দেখো এখানেও 26, এখানেও 26, এখানেও নভেম্বর, এখানেও নভেম্বর, এখানে আমাদের কোনো গল্প নেই, জাস্ট কি 13 থেকে 18 ডিফারেন্স কত ভাই, ওটা 29 দাদা, কি ওটা 29। ও আচ্ছা 29 তিন আছে, দিন এক্সট্রা হবে। আচ্ছা 29, আমি খেয়াল করিনি, সরি, এটা 29, তাহলে এখানে +3 হয়েছে, ভেরি গুড। আচ্ছা নভেম্বর মাস মানে নভেম্বর নিয়ে কোনো আমার কিছু নেই কিন্তু ভাই, দেখো যারা বোঝো না তার জন্য একটু করি, এখানে 26 আছে, নভেম্বর মাস যদি আলাদা থাকতো, নভেম্বর না থাকে তাহলে আমরা কোড দিতাম, কিন্তু এখানে কোড দেওয়ার কোনো প্রশ্ন হয় না। আর এখানে আছে কত, 29শে নভেম্বর 2018। এবার দেখো ভাই এদিকে কি হয়েছে, মানটা প্লাস হয়েছে, কত +3, এখানে নভেম্বর নভেম্বর কেটে গেল মাস, এখানে দেখো 13 আর 18 ডিফারেন্স বেড়েছে, +5। এবার দেখতে হবে এর ভিতরে লিপিয়ার আছে কিনা, লিপিয়ারের জন্য কিন্তু আরও এক করে বেড়ে যায়, কারণ লিপিয়ার যখন হয় সে বছরে এক বেড়ে যায়, তাহলে এখানে 13 আর 18 ভিতরে একটাই লিপিয়ার, সেটা হচ্ছে 16, তাই না, তাই 16 একটা লিপিয়ার বছর, 4 দিয়ে ভাগ যায়, তাহলে সেক্ষেত্রে 1 প্লাস হবে, তাহলে দেখো 5 আর 1 6 আর 3 9, তাই 9কে যদি 7 দিয়ে ভাগ করি, অর্ডে কত, 7 অক্ষে 7, অর্ডে হচ্ছে 2, 9 হচ্ছে 2 বাকি, তাহলে 2 হচ্ছে অর্ডে, তাহলে প্লাসে, যেহেতু প্লাসে যাচ্ছে তাহলে মঙ্গলের সঙ্গে 2 যোগ করলে আনসার আসবে কি, অপশন ডি আসবে, বৃহস্পতিবার, মঙ্গল বুধ বৃহস্পতি, 2 যোগ এটা যে করলে। 29 নভেম্বর না অন্যদিন থাকতো, হ্যাঁ যে 29 নভেম্বর না থেকে যে অন্য কোনো একটা মাস থাকতো তখন, তখন আমরা কোড দেবো, তো শিখিয়েছি, তখন আমরা যে কোডগুলো ধরে করি, কোড ধরে করবো, কোনো সমস্যা নেই, ইজি হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো বলছি ই মানে ভাগ, ইউ মানে গুণ, এ মানে যোগ, সি মানে বিয়োগ, তাহলে এই 16 যা মান দিয়েছে তাই, তাহলে 16, এ মানে বলেছে কি, এ মানে বলেছে অ্যাডিশন যোগ 24, সি মানে বলেছে বিয়োগ 30, ই মানে বলেছে ভাগ 15, ইউ মানে বলেছে গুণ। তাহলে এই কাজটাকে আমরা আগে করব, এই ভাগ যদি করি ভাই, ভাগ করলে কত হয়, তুমি বলবে 15 2 30, 2 হয়, তাহলে আর গুণের কাজ এবার 9 2 18 হয়, 16 আর 24 কত হয়, 40 হয়,
আর 9 দিয়ে 18 হয়, তাহলে 40 থেকে 18 বাদ দিলে কত হয়? 22 হয়। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, লাস্টিং শব্দের প্রতিটি অক্ষর কি বলতে দেখো, ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজালে, মানে এবিসিডি করে সাজালে, এইভাবে তৈরি নতুন অক্ষরের ক্লাস্টার বাম প্রান্ত থেকে দ্বিতীয় এবং ডান, আচ্ছা আগে সাজাও, এই ক্লাস্টারটা সাজাতে বলেছে তো আমরা সাজাই। তাহলে দেখো লাস্টিংকে আমরা যদি সাজাই, দেখতে পাচ্ছি এখানে প্রথমে কি আছে ভাই? এ আছে। কি আছে? এ আছে। তারপরে দেখতে পাচ্ছি কি আছে? জি আছে। তারপরে আছে কি? আই রয়েছে। তারপরে এল আছে। তারপরে এন, তারপরে এসটি পরপর রয়েছে, এসটি এই আছে। এবার কি বলেছে? বলেছে কি দেখো, এইভাবে তৈরি অক্ষর বাম প্রান্ত থেকে দ্বিতীয়, তাহলে বাম প্রান্ত থেকে দ্বিতীয় হচ্ছে জি। ওকে, জির মান 7। আচ্ছা, এদিকে বলছে ডান প্রান্ত থেকে চতুর্থ, 1 2 3 4, মানে এল মানে 12। আচ্ছা, মধ্যে ইংরেজি বর্ণমালা শ্রীস এর কতগুলি অক্ষর, মানে জি থেকে এল এর মধ্যে কতগুলো? 4টে আছে। বিয়োগ করলেই কিন্তু ভুল। তোমরা বলে 7 5 12, কিন্তু 7টা তো ধরা যাবে না, বা 12টা তো ধরা যাবে না। বোঝা গেল? বলেছে মধ্যে, মিডিল বলেছে মধ্যে। মধ্যে মানে কি হয়ে যাবে? 7 আর 12 বাদ দিলে কটা হয়? 4টে হয়। তাহলে অ্যান্সার অপশন নাম্বার ডি। ঠিক আছে? কি কি 8 আর 11, 8 থেকে 11 ও বললো কে পর্যন্ত ধরা হবে সেটা। হ্যাঁ, কে পর্যন্ত ধরতে হবে, ঠিক 11 পর্যন্ত। পাটকাই বুম, আইটা তো দেওয়াই আছে, হ্যাঁ তো দেওয়াই আছে, আইটা কি ধরা যাবে না? কি আইটা দেওয়া আছে? আগে বলবা তো ভাই, ডিলিট করে দিলাম। আইটা কেন ধরবো? আরে পড়ো বুঝে কি বলছে। চতুর্থ অক্ষরের মধ্যে মানে 7, আর এই দিক দিয়ে এদিকে হচ্ছে 12 পেলাম না, এই দুটোর মধ্যে বলেছে, ওই আইটাই আমার দেখার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। অক্ষরের মধ্যে ইংরেজি বর্ণমালা সিরিজ বলেছে না, তাহলে ইংরেজি বর্ণমালা সিরিজ তো এবিসিডি করে আসবে, তখন তো আই তো আসবে না। আচ্ছা, পাটকাই পাহাড় ড্যাশ পর্বতমালার অন্তর্গত, কি হবে? তো পাটকাই বুম দেখলেই বোঝা যাচ্ছে পূর্বঘাটে তো নাই, অন্ধ্রপ্রদেশ এলাকা। পশ্চিমঘাটও না, কারাকোরাম তো উত্তরে এও না। আমরা জানি কি, উত্তর পূর্ব ভারতের যে সমস্ত অঞ্চল সেটাকে আমরা পূর্বাঞ্চল বলে থাকি, পাহাড়ি অঞ্চলগুলোকে। বিবৃতি সিদ্ধান্ত থেকে দিয়েছে, ভালো করে বুঝবে। অনেকেই বিবৃতি সিদ্ধান্ত বোঝে না, বোঝে কিছু টেলিফোন হলো পর্দা। দেখো, তাহলে কিছু টেলিফোন হলো পর্দা, যে কিছু টেলিফোন, কিছু টেলিফোন হলো পর্দা বলেছো তো নাকি? আচ্ছা, বলছে দেখো তাহলে কিছু টেলিফোন হলো, কিছু টেলিফোন হলো পর্দা। আচ্ছা, পর্দা কিছু পড়ে গেল পর্দার মধ্যে। আচ্ছা, সব পর্দায় আবার প্রদীপ, সব পর্দায় আবার প্রদীপ, পয়লা ফলা লিখলাম প্রদীপকে। কোনো প্রদীপই বই নয়, তাহলে বইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বুকের সঙ্গে কোনো সম্পর্ক নেই প্রদীপের। চলো, সব প্রদীপই টেলিফোন, সব প্রদীপই টেলিফোন কি না, এটা ভুল। সব প্রদীপ টেলিফোন না, কিছুটা হবে, কিছুটা হবে, এইটুকু হবে। কোনো বই প্রদীপ নয়, এটা তো বলেই দিয়ে যে কোনো বই প্রদীপ নয়, তাহলে এটাই অ্যান্সার। স্পষ্ট যেটা অ্যান্সার সেটাই অ্যান্সার, তাহলে 2 নম্বর হবে অ্যান্সার। শুধুমাত্র উপসংহার 2 অনুসরণ করে। নেক্সট, সরল অঙ্ক করো। এটা আমি করে দেবো না ভাই, এটার অ্যান্সার 3.244, বদমাস রুল করবে। ঠিক আছে ভাই, বদমাস রুল, এটার করে দেওয়ার কিছু নেই, বাচ্চাদের বেলার জিনিস, শুধু গুণ ভাগ করবা, অপশান সি আসবে। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত বলছে 2:3, যদি প্রথম সংখ্যাটি থেকে 50 বিয়োগ করা হয়, আচ্ছা, এবং দ্বিতীয় সংখ্যাটির সাথে 50 যোগ করা হয়, তবে নতুন অনুপাত 1:4। দেখো ভাই, একটাতে বিয়োগ করেছো, মান কমেছে, ভেরি গুড। একটাতে যোগ করেছো, মান বেড়েছে, ভেরি গুড। দেখো একই মান, একটা বিয়োগ হচ্ছে আর একটা যোগ হচ্ছে, একই মান, তাহলে একই মান একটা কমবে একটা বাড়বে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেম সেম ডিফারেন্স, বুঝতে পেরেছো ভাই কি বললাম? সেম ডিফারেন্স, তাহলে এখানেও সেম মান আছে আর এখানেও সেম, একটা কমবে একই মান, আর একই মান বাড়বে, তাহলে এখানেও এক কমেছে এক বেড়েছে, তার মানে বলতে পারি এই এক মানেই হচ্ছে 50। অ্যান্সার কী চেয়েছে? সংখ্যা দুটির যোগফল। সংখ্যা দুটির যোগফল কত? 3 আর 2 5, তো অনুপাতের থেকে 50 গুণ বেশি, তাই 50 গুণ করলে 250। ক্রস প্রোডাক্ট করলেও হবে, তাই না? একদম, ক্রস প্রোডাক্ট করলেও হবে। নেক্সট,
অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 3/8 3/8 মানে কি? স্বাভাবিক বেগ ছিল 8, এখন হলো 3। এরা গতিবেগের রেশিও, স্পিডের রেশিও। বেগে 2 ঘন্টা 10 মিনিটে 65 দূরত্ব অতিক্রম করে। তার মানে আমরা এখান থেকে 3 মানেই কিন্তু এইখান থেকে গতিবেগ বের করে নিতে পারি। আর তাহলে 65 কিলোমিটার পথ, আচ্ছা 2 ঘন্টা 10 মিনিট মানে আমরা কি লিখতে পারি? 2 প্লাস 10 বাই কত 60, তাহলে 10/60 মানে ঘন্টা করলাম, 10/60 মানে 1/6, তাহলে 2 পূর্ণ 1/6 মানে কত হয় ভাই? 13/10, 13/10, 13/6, সরি 13/6 যদি হয় তাহলে 6টা উপরে উল্টে যায়। যারা বুঝতে পাওনি কি করে দেখো, 2 ঘন্টা প্লাস মিনিটকে আমরা ঘন্টায় পরিণত করছি ভাবা, তাহলে 1/6 হয়, তাহলে 2 পূর্ণ 1/6, তার মানে হচ্ছে 6 দিয়ে 12 1, 13/6, ঠিক আছে। আর 65কে যখন 13/6 করে ভাগ করবে, এই 6টা উল্টে গিয়ে ওপরে হয়, এটা ছোটোবেলা থেকেই শিখে এসছো। আর এখানে তাহলে হচ্ছে 5 6 5 13 65, তার মানে গতিবেগ হচ্ছে 30, যখন স্বাভাবিক বেগের থেকে 3/8, তার মানেই হচ্ছে এই এখন গতিবেগ হচ্ছে 3, এই 3 মানেই যদি 30 হয় কত গুণ বেশি? 10 গুণ। তাহলে 8 মানে কত স্বাভাবিক বেগ? 80, আর সেটাই চেয়েছে স্বাভাবিক বেগ কত? অপশান এ। এইটুকু অঙ্ক, কোনো জটিলতা বলে কিচ্ছু নেই অঙ্কটাতে, জাস্ট ক্যালকুলেশন করতে জানতে হবে। নেক্সট, একজন মুদির দোকানে কি বলছে, 1/3 8% লাভে বিক্রি হয়, 1/4 25% লাভে বিক্রি হয়, বাকি 30% লাভে বিক্রি হয়। যদি কি অঙ্ক করতে বললাম 8,000 তো করেছো, ঠিক আছে, ভেরি গুড। এত টাকা বলছে মোট লাভ যদি, যেই আমি বলতে যাচ্ছি কেন বলছো বলো তো, কেন বলতে যাচ্ছ? 1/3 18% লাভে বিক্রি হয়, 1/4 25% লাভে, বাকি বলছে 30% লাভে বিক্রি হয়। যদি মোট লাভ হয় এত, তাহলে মুদিখানার মোট মূল্য নির্ণয় করো। তাহলে একদম সিম্পলি আমরা কিন্তু করতে পারি এটা। কি করে করতে পারি দেখে নাও ভাই। এলসিএম করে কে এলসিএম করবো? তাহলে করো। 12 হচ্ছে আমার এলসিএম ভাই, তাহলে 12 যদি এলসিএম হয়, তার 1/3 মানে কত? 4 4, তাহলে 4 18 72% ধরে নেব, ঠিক আছে। 4 3 12 যদি 1/4 কত হবে? 3 হবে, তাহলে 3 25 75% ধরে নেব। আর বাকি আছে কত? 7 5 এখানে দেখো 1/3 মানে যদি 4 হয়, আচ্ছা, আর এখানে আছে 3 হয়, আর এখানে বাকি আছে 4 3 আর 7 মানে 5 বাকি, তাহলে 5 30 কত হবে? 150%। তাহলে এই টোটাল পার্সেন্ট কত হচ্ছে? 297 তাহলে 12 অংশের এত পার্সেন্ট মানে 297 হচ্ছে। তাহলে 297 মানেই হচ্ছে 1980, ঠিক আছে, এটা কিন্তু 1 অংশের ভ্যালু আসছে। তাহলে 100 মানে কত? আর মোট কত আমার ভাই? 12, তাহলে 12 মানে কত? এটা তো পার্সেন্টেজের জন্য এলো, তাই না? এটা কি এলো? এটা পার্সেন্ট, তাহলে পার্সেন্টের জন্য এটা এলো, কিন্তু আমার টোটাল অংশ কত? 12, তাহলে তো 12 গুণ করতে হবে ভাই, করলেই অ্যান্সার। করলে কত আসে দেখো? 3 দিয়ে কেটে যাবে, 3 দিয়ে কেটে যাবে, তাহলে 3 4 12, 3 দিয়ে কাটলে কত আসছে? 3 27 3 27 99 99 3 9 27, 3 9 7 99। আবার দেখো 9 দিয়ে কাটছে, 9 11 99, 11 দিয়ে কাট, এই দেখো এরা 11 দিয়ে কাটা সবচেয়ে সোজা, দেখো আগে 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে 9 11 99, দেখো 1 আর 8 টোটাল যোগ 9, তাহলে 180, তাই না? 9 দিয়ে কাটলে 20, 20 যদি হয় 20 গুণ 4 মানে 4 20 80 গুণ 100 মানে একটা শূন্য বেড়ে গেল 8000, অপশান সি। সিম্পল, কিচ্ছু নেই অঙ্কটাতে। নেক্সট বাবাজি দেখা যাক। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? কালিদাস কার ছিল? নবরত্ন ছিল কার? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। রবিকীর্তি কার? হ্যাঁ, দ্বিতীয় পুলকেশী, ভেরি গুড, প্রথম না। অ্যান্টোনিম অফ অথেন্টিক অনেকবার পরীক্ষায় এসছে। অথেন্টিক মানে একদম সঠিকটা, জেনুইনটা, তাহলে এখানে অ্যান্টোনিম চেয়েছে, জেনুইন অ্যান্সার হবে না। ফ্যাকচুয়াল মানে একই বিষয়, রিয়াল মানেও তাই, অ্যান্সার হবে ফলস, নকল। নেক্সট, রিড বিটুইন দ্য লাইন্স ইডিয়ম পড়েছো, তার মানে হচ্ছে অন্তর্নিহিত অর্থ বোঝা, যেটা তুমি ডাইরেক্ট বুঝতে পারবে না পড়লে, অপশান বি।
আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমপ্লাইড নট স্টেটেড ডাইরেক্টলি, মানে যেটা বোঝাতে চাইছে কিন্তু ডাইরেক্টলি বলা নেই, মানে অন্তর্নিহিত বুঝতে হবে। 64 দাগ বলছে 1991 সালের আদমশুমারি অনুযায়ী কোন রাজ্য সাক্ষরতা হারের দিক থেকে 204 থেকে সর্বোচ্চ র্যাঙ্ক করেছিল, মানে 204-এর মধ্যে, এবং এর আচ্ছা সাক্ষরতা হারের দিক থেকে এই 204টা কিছু না, সর্বোচ্চ র্যাঙ্ক করেছিল এবং এর সাক্ষরতা হার জাতীয় গড় সাক্ষরতা হারের থেকে বেশি ছিল। তো এটা কেরালা হবে, ঠিক আছে, তখনও কেরালা ছিল, কেরালা। এবার কিন্তু চেঞ্জ হবে 2027-এ। 65 দাগ কি বলে দেখো, মোহন এবং সোহান একই সময়ে পি এবং কিউ বিন্দু থেকে একে অপরের দিকে দৌড়া থাকে, মানে উল্টো দিকে, পি কিউ আছে মানে একজন এই দিকে আর একজন এই দিকে, ঠিক আছে, যাচ্ছে, তার মানে বিপরীত দিকে মানে কি হয়, যোগ হয়, তাই না? আচ্ছা, তাহলে গতিবেগ যোগ হবে, তাহলে মোহন এত যাচ্ছে 24 আর এটা আছে 18, রিলেটিভ স্পিড কত হচ্ছে তাহলে, রিলেটিভ স্পিড কত, 42 কিলোমিটার পার আওয়ার। এখানে মিনিটে আছে, তাহলে মিনিটে যদি করতে চাই কী করবে ভাই, তাহলে আমরা বলতে পারি 60, কীভাবে করতে হয় দেখো, আমরা বলতে পারি যে রিলেটিভ স্পিড 42, তার মানে হচ্ছে 60 মিনিটে যায় 42, তো 10 মিনিটে কত যাবে, কত ভাগ হয়েছে, ওটা 6 ভাগ হয়েছে, তাহলে 60 থেকে 6 ভাগ করলে তো 10 হয়, তাহলে একেও 6 ভাগ করে দিলে কত হবে, 42কে 6 ভাগ করে 7 হবে, তাহলে অ্যান্সার কত আসবে, তাহলে পি ও কিউ এর মধ্যে দূরত্ব 7 কিলোমিটার, অপশন ডি, এইটুকু তো, আর কিছু নেই। নেক্সট, আনন্দ স্থির জলে 8 কিলোমিটার পার ঘন্টা বেগে, দেখো তাহলে আমার কুলো দিল 8 কিলোমিটার, একটা বলে দিল স্রোতের প্রতিকূলে সারিবদ্ধ হতে তার অনুকূলের সময় 3 গুণ সময় লাগে, তাহলে প্রতিকূল আর অনুকূলের টাইমের রেশিও দিয়ে দিয়েছে। আচ্ছা, অনুকূলে যদি 1 সময় লাগে, প্রতিকূলে তার 3 সময় লাগে, যেটা টাইমের রেশিও, আর টাইমের রেশিওর উল্টো কী হয়, স্পিডের রেশিও। এখান থেকে আমার যে মানটা দেওয়া সেই মানটা আগে অনুপাতের হারে বের করব। আমরা কি জানি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 মানে 4/2 সমান সমান হচ্ছে 2। আচ্ছা, আর স্রোত চেয়েছে অ্যান্সার, স্রোত মানে কি, স্রোত মানে হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাই 3-এর থেকে 1 বাদ দিলে কত, 2, তাহলে 2/2 মানে 1। এবার দেখো বাপু, 2 মানে অঙ্কে কত বলেছে, স্থির, আমাদের অনুসারে তো 2, কিন্তু অঙ্কে বলেছে স্থির, সেটা 8, কত গুণ বেশি, 4 গুণ, তাহলে 1 মানে কত হবে, সেই 4 গুণ করলে 4 হবে, তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে অপশান এ, 4 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট, সাতষট্টি দাগ কি বলছে দেখো ভাই, কোন অনুপাতে একজন মুদি ব্যবসায়ীকে প্রতি কেজি 120 টাকা এবং 130 টাকা প্রতি কেজি মূল্যের দুটি ধরনের চা মেশাতে হবে, যাতে প্রতি কেজি এত টাকায় মিশ্রণ বিক্রি করে 10% লাভ হয়, তাহলে এখানে 10% মোটের উপর লাভ হচ্ছে, সেখান থেকে আমার কী বের করে নিতে হয় ভাই, ক্রয় মূল্য, ক্রয় মূল্য বের করতে হয়। আচ্ছা, ক্রয় মূল্য যদি বের করি তাহলে কী হবে, 10% মানে 110, তাহলে 110 মানে হচ্ছে 11, এইটা, 100 মানে কত ক্রয় মূল্য বের করতে গেলে, পয়েন্ট তুলে দাও, দিয়ে নিচে একটা দেখো পরের শূন্যর দাম নেই, দিলাম না, তাহলে 10 দিয়ে দিলাম, তাহলে এই শূন্য কেটে 100 আউট হয়ে গেল, তাহলে 11 দিয়ে ভাগ করতে হবে, কি 11 দিয়ে ভাগ করলে কত, 11কে 11, রইল বাকি আমার 2, মানে কত, 124, মানে 11 দিয়ে 22, রইল বাকি 4, 4 11 44, মানে 124। তাহলে দেখলাম যখন মেশানো হলো দামটা গিয়ে দাঁড়ালো 24 টাকা করে, আচ্ছা, মানে ক্রয় মূল্য, আর একটা ছিল 120 টাকা দর, আর একটা ছিল 130, তাহলে অ্যালিগেশন, আর অ্যালিগেশন সিস্টেমই হচ্ছে এই যে মিডল মানটা আসলো সেইটা থেকে একটা কম হবে একটা বেশি হবে, আর রেশিওটা হচ্ছে উল্টো, মানে বিয়োগ করলে 120 আর 124-এর ডিফারেন্স 4, 130 আর 124-এর ডিফারেন্স হচ্ছে 6, ক্ষুদ্রতম রেশিও 2 দিয়ে যাবে, 3 2 6, 2 2 4, অ্যান্সার 3:2, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 68 কী বলছে দেখো, একজন দোকানদার প্রতি লিটারে 200 টাকা দরে তেল বিক্রি করেন, ওকে, যা তিনি প্রতি লিটারে, হ্যাঁ কি বললে, এবার এলো, ওই অন্ধকার দেখাচ্ছিল ভাই। এখানে বলছে দেখো, একজন দোকানদার প্রতি লিটারে 200 টাকা দরে তেল বিক্রি করে, ভেরি গুড, যা তিনি প্রতি লিটারে 160 দিয়ে কিনেছিল, তার মানে কি 160 টাকাতে যেটা কিনলো সেটা ও যখন বিক্রি করে বলছে 200 টাকা দেয়, কিন্তু কত বড় বাটপাড়া দেখো, কিন্তু বিক্রি করার সময় তিনি 1 লিটারের পরিবর্তে 800 মিলি, তার মানে দেখো 1000 মিলিতে কি হয়, 1 লিটার হয়, তার মানে দেখো ভাই
ওর 1000 মিলির দাম হচ্ছে এইটা, কিন্তু ও যখন দিচ্ছে 800 মিলি হিসেবে, তাহলে 800 মিলি হিসেবে মানে 800 ক্রয় মূল্য কত? কত? আরে 1000, 128, এই যে 1000 মিলি মানে যদি 160 টাকা ক্রয় মূল্য হয়, কিন্তু ও তো দিচ্ছে 800 মিলি মানে 800 টাকার ক্রয় মূল্য, মানে 800 টাকার যে দাম সেটা হচ্ছে ওর ক্রয় মূল্য, কিন্তু বিক্রি করছে বাপু এইটা। তাহলে এখানে যদি করি 2 শূন্য 2 শূন্য কাটো 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 কাটো, তাহলে 800 কত হয়? 168, 28 না 100, হ্যাঁ 128, সরি 128 টাকা। হিসাব মতো ওর 800 গ্রামের খরচ পড়েছিল 128 টাকা, কিন্তু ও বিক্রি করছে 200 টাকায়। তাহলে ওর লাভ দেখো কত, তাহলে 128 টাকার জিনিসটা 200 টাকায় বিক্রি করছে, মানে লাভ কত হলো? 72 টাকা। বিয়োগ করো, 72 টাকা শতকরাই কত হলো? দেখো ভাই, কাটাকুটি করা যাক। তাহলে এখানে 8 দিয়ে কাটা যাবে, 4 দিয়ে কাটো। দেখো 4 24 কত হয়? 4 24 4 18 72 হয়। আচ্ছা 4 দিয়ে কাটলে 3 4 12, আর কত যাচ্ছে? 4 দুগুণে 8। 8, হ্যাঁ যাচ্ছে। 3 4 12 আর 4 2 8, আবার দেখো 2 যাচ্ছে, 9 2 তে 18 হয়, আর এদিকে 16 2 তে 32, 16 মানে 4 4 16, এদিকে আসবে 4 25 41, 9 25 225 বাই 4 মানে 56.25, তো মুখস্থ হয়ে যাওয়ার কথা। ভাগ করলে 56.25 হয় 225কে 4 দিয়ে, এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ আরো সহজ হবে দাদা, আরেকবার বুঝিয়ে দাও অঙ্কটা। না ওটা বুঝতে পারলাম না। বুঝতে পারোনি? আরো সহজ হবে এটা। বলো তুমি, যে ওরা বুঝতে পারি কিনা। এখানে বলছে দেখো 200 টাকা দরে তেল বিক্রি করেছে, হুম আর 160 টাকায় কিনেছিল, হুম তাহলে 160 টাকায় কিনে যদি 200 টাকায় বিক্রি করে তাহলে 25% লাভ। হুম ঠিক আছে, এদিকে বলেছে কি বলেছে 800 1000 মিলিলিটার 800 মিলিলিটার দিয়েছে, তার মানে 800 এর মধ্যে 200, এটাও 25% লাভ। 800 মধ্যে 800 এর মধ্যে 200 টাকা, 800 মধ্যে 200, হ্যাঁ 1000 800 দেয় তো 1000 তো আচ্ছা 800 এ 200, তার মানে 25% লাভ। তারপরে তাহলে 25 20 দাদা 25 কি বলো? 56 মানে দাদা 25, এবির সূত্র যেটা আচ্ছা ও আবার এবি সূত্র, সূত্র করতে হয়, সূত্র আর মুখস্থ যদি না থাকে তার কি করবে সে? দাদা 25 মানে এটা মুখস্থ থাকার দিয়ে তোমার আছে, সবার যদি না থাকে ভাই, আমি তো বুঝে গেছি তুমি ওটাই বলবা। ঠিক আছে হ্যাঁ দাদা প্রথম থেকে আরেকবার বুঝিয়ে দাও। দেখো এটা করে করতে পারো ভাই। দেখো ভাই, ও যেটা করলো দামের দিক দিয়ে লাভ খেলো, দেখো দামের দিক দিয়ে লাভ করলো কত, এখানে 160-এর উপরে তুমি দেখতে পেলে যে 25% লাভ, 160 টাকা জিনিসটা 200 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। আবার দেখো যখন পরিমাণের দিক দেও, ও দেওয়ার কথা 1000 কিন্তু 800 দিচ্ছে, তাহলে কি পরিমাণের ক্ষেত্রে তুমি যেটা বিক্রি করছো তার উপরে কিন্তু ডিপেন্ড করে লাভ ক্ষতি হয়। ঠিক আছে, যে পরিমাণের ক্ষেত্রে বিক্রির উপরে ডিপেন্ড করে হয়। তাহলে 800-র উপরে 200 টাকা লাভ হচ্ছে, মানে সেখানে 25% হচ্ছে। তাহলে এই 25% আর 25%কে যদি তুমি এ করে করো তাহলে সেটা হয়ে যাবে ওদের বক্তব্য। ঠিক আছে, আচ্ছা তাহলে সেক্ষেত্রেও আসবে এবি সূত্র দিয়ে এটা। এইবার আমাদের যেটা করছি দেখো ভাই, সিম্পল কিচ্ছু না, আমাদের বলছে 1 লিটার, কিন্তু এখানে মিলিলিটার দিয়েছে, তাহলে কত মিলিলিটারে হয় ভাই? কত মিলিলিটারে 1 লিটার হয়? কত মিলিলিটারে 1 লিটার হয়? 1000 লিখে দিস, তাও বলতে পারছে না এরা। জানো না নাকি? এমএল মোবাইলে তোমাদের থাকে না এমএল, 100 ml 200 ml 300 ml, বাবা এদের তো সব শেখাতে হবে, এমএলও বোঝে না। যাই হোক, তাহলে 1000 মিলিলিটার দাম 160 টাকা যদি হয়, তাহলে 800 মিলিলিটার দাম কত হবে? তাহলে 160 বাই 1000 ইন্টু 800 করলে তো চলে আসে, করলে কত হবে? 128 টাকা ক্রয় মূল্য। বোঝা গেল? কারণ তুমি তো বিক্রি করছো এইটা তো আর বিক্রি করছো না, করছো কি? করছো কি না না? এটা তো আরো সোজা। তাহলে 128-এ তোমার লাভ হচ্ছে কত, কিন্তু বিক্রি করছো তুমি 200 টাকা নিয়ে। তোমার 800 গ্রাম দিচ্ছ কাউকে, তাহলে 800 গ্রাম যদি তুমি দিয়ে থাকো, তাহলে তোমার তো 800 গ্রামের খরচ পড়েছিল কত, 128 টাকা, কিন্তু তুমি বিক্রি করছো 200 টাকাতেই। তোমার লাভ কত হলো? 72 টাকা। 100-এ কত? জাস্ট কাটাকুটি করবে, অ্যান্সার বেরিয়ে চলে আসবে। অপশন এ। নেক্সট, নিম্নলিখিত সিরিজের প্রশ্নচিহ্নের স্থানে কি বসবে? দেখো করো কি হবে এটা। দেখো ভাই, মৌলিক সংখ্যা ডিফারেন্স সম্ভবত, এটা বিয়োগ করলে কত আসছে?
19। 19, দুই এটা বিয়োগ করলে 2, 17, 17। এটা বিয়োগ করলে দেখলেই বোঝা যাচ্ছে 13। তারপরে 11, 11। একটা জিনিস খেয়াল করে দেখো ভাই, কোনো সিকোয়েন্স মিলছে? 2 করে মাইনাস 2 মাইনাস হলো না, কিন্তু এখানে 2 হলো। তার মানে কি এটা সিকোয়েন্স নাই। কিন্তু একটা জিনিস দেখো, এটা মৌলিক সংখ্যা, 19 মৌলিক, 17 মৌলিক, 13 মৌলিক। তাহলে 11-র পরে কি 9 মাইনাস? 9 তো হবে না, কারণ 9 তো মৌলিক না, 7 মাইনাস করতে হবে। তাহলে 7 যদি মাইনাস করো কত হয়? 36 থেকে 7 মাইনাস করলে 29। 29, অপশানে আছে, আসে, তার মানে ওইভাবেই গেছে। তার মানে কি ডিফারেন্সগুলো কমতে কমতে গেছে, কিন্তু মৌলিক সংখ্যা হতে হবে, যৌগিক হলে হবে না। নেক্সট, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে বাদ রেখে, আচ্ছা এটা বাদ রেখে, এটা কিন্তু এইস, হ্যাঁ তোমরা আশা করি বুঝেও গেছো। বাদ রেখে লেখা হচ্ছে এই, দেখো কিচ্ছু করেনি ভাই, কি একদম সোজা করেছে। ওয়াইটা নো চেঞ্জ, এসটা নো চেঞ্জ। কী করেছে এইবার? এইটাকে উল্টো করে লিখে দিয়েছে, দেখো এইটাকে উল্টো করে লিখে দিয়েছে, এসি এই করে। এখান থেকে দেখো ADA হয়ে লিখেছে, তো এটাও তাই করব, এন নো চেঞ্জ। এবার উল্টো করে লিখলে কী হবে? ওটা দেখো, ডিটা এই পাশে আসবে, তারপর আই আসবে, লাস্টে IDN একটাতেই আছে, এটা নেই, এটা নেই, এটা নেই। তাছাড়া এন একটাতেই আছে। হুম, আর দেখা সাধারণ ও দরকার। দাদা প্রথম আছে। নিম্নলিখিত কোন খেলার সাথে ফুট ফল্ট জড়িত? কোন খেলার সঙ্গে? অপশান ডি, টেনিস। টেনিস। নেক্সট, জি হলো এফ এর ভাই। আচ্ছা, জি নাকি এফ এর ভাই? ভাই বোনের সম্পর্কে সমান সমান চিহ্ন দিই। জি হচ্ছে এফ এর ভাই, পুরুষ মানুষ বোঝাচ্ছে, ছোট্ট একটা প্লাস মাথায়। তোমরা যে কোনো কিছু দিতে পারো বোঝার জন্য, ছেলে মেয়ে বোঝার জন্য। আচ্ছা, জি হলো এফ এর ভাই, ওকে। ই হলো কে এর পিতা, তাহলে জি আর এফ এর কে এর কোনো পেলাম না যখন, এখন পরে এটা এই লাইনটা পরে আসছে। সি হলো এর কন্যা, এটাও পাইনি, কিন্তু পরেরটা হচ্ছে এফ হলো ই এর মা। এফ তাহলে মহিলা, এফ হলো আবার ই এর মা, ঠিক আছে। সি হলো ই এর বোন, সি হলো আবার কি? ই এর বোন, তাহলে এটা মহিলা। সি হলো ই এর বোন, সি বোন। আচ্ছা, এবার প্রথম দুটো যে বাদ দুটো এসছে, এই দুটো সেটি দেবো, চলে আসো। ই হলো কে এর পিতা, তাহলে ই হচ্ছে আবার কে এর পিতা, তাহলে এটা পুরুষ লোক। আচ্ছা, সি হলো এর কন্যা, সি আবার এর কন্যা। তার মানে এটুকু তো বোঝা গেল, এরাও যদি ভাই বোন হয়, তার বাবা যদি এটা হয়, এটাকে ইনি মহিলা নিশ্চয়ই, তাহলে এটা স্বামী স্ত্রী। এটুকু বোঝো তো? এটা দম্পতিরা, বোঝো তো? মা আর বাবা। হ্যাঁ, সি হলো এর কন্যা, এটা হলো ইয়ের মা লেখা আছে। আচ্ছা হ্যাঁ, এটা বলেই দিয়েছে। এটা তাহলে পুরুষ হবে। এটা যেহেতু মাইনাস হবে, এটা বাবা, সিম্পল। এটা তো মাইনাস আগে থেকে, মানে এটা মেয়ে যদি হয়ে থাকে তাহলে এটা নিশ্চয়ই পুরুষ, মানে এটা বাবা। হ্যাঁ ঠিকই বলেছো, অলরেডি তো এফ তো বলাই আছে মহিলা, তাহলে এটা নিশ্চয়ই পুরুষ। ঠিক আছে ভাই, এবার বলছে জি এর সাথে এ এর কী সম্পর্ক? তাহলে জি এর সাথে দেখো, এটা আমার বাবা মা, ঠিক আছে, এটা আমার বাবা মা। তাহলে জি এর সঙ্গে কোথায় গেল এর কী সম্পর্ক? আচ্ছা, এদের সঙ্গে কোনো সম্পর্ক এদের নেই, বাবা মা, যাই হোক। সম্পর্ক কি দেখো, এর বউ হচ্ছে এফ, আর এটা কি বউয়ের কি ভাই, বউয়ের ভাই মানে স্ত্রীর ভাই, অপশানে এটাই চেয়েছে। নেক্সট, একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া যেতে, একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া যেতে, ঠিক আছে, বর্ধমান থেকে হাওড়া যেতে কি বলছে 6 ঘন্টায়। আচ্ছা, আরেকটি ট্রেন 4 ঘন্টায় হাওড়া থেকে বর্ধমান, না উল্টোটা, যেতে পারে। দুজনেই সকাল 7টায় বেরোলো, এটা আগের দিন করিয়েছিলাম মনে আছে, সেম অঙ্ক। যদি এমন থাকে কী করবে? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তুমি গতিবেগ তো ডিস্টেন্স সেম, তাহলে এটা কী হয়ে যাবে? টাইমের রেশিও, টাইমের রেশিওর উল্টো কী হয়? গতিবেগের রেশিও। আর এটা সূত্রে কি? গড় গতিবেগ এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, গড় গতিবেগ তো 2xy বাই এক্স প্লাস ওয়াই। কিন্তু এখানে কেন করলাম না? কারণ একই দূরত্বে একজন গেছে আবার একজন আসছে, তার জন্য কিন্তু 2টা আউট হয়ে যায়, ঠিক আছে। দুটো গতিবেগ তো না, একটা দিকেই যাচ্ছি সব আমরা। তাহলে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই করো, তাহলে দেখা যাচ্ছে 6 আর 4 10। আচ্ছা, আর এখানে 4 6 24, এই 24কে 10 দিয়ে ভাগ করে দাও, তার মানে হচ্ছে ভাই 2.4। আচ্ছা, 2.4 মানে 2.4 মানে 4/10, 4/10 মানে কত হবে? মিনিট করে দাও এটাকে, 60 দেওয়া গেলে 6, 4 6 24, 2 ঘন্টা 24, 2 ঘন্টা 24 মানে 7 আর 2 9, 9 ঘন্টা 24, 9টা 24 এম। নেক্সট,
আচ্ছা চলো নেক্সট দেখে নেব। 74 দাগ বলছে কোন অঙ্গাণুটি রাইবোজোমাল আরএনএ ধারণ করে এবং রাইবোজোম উৎপাদন করে? তাহলে অ্যান্সার কি হবে? এটা নিউক্লিওলাস। নিউক্লিয়ার। এটা কিন্তু নিউক্লিয়াস নয়, নিউক্লিওলাস ভাই। এখানে বলছে একটি দেওয়াল ঘড়িতে 4:40 বাজে, যদি আয়নার মধ্য দিয়ে দেখা যায় তাহলে কটা বাজে? তাহলে আয়নায় চেয়েছে, তাহলে আয়না মানে কটার থেকে বাদ দিই? 11:60 থেকে বাদ দেবো। তাই 4:40 যদি 11:60 থেকে বাদ দিয়ে দিই, ডিফারেন্স দেখা যাচ্ছে 40, এখানে আছে 7, তাই 7টা 20 ইজ দ্য রাইট অ্যান্সার। কোথায় সে? অপশন বি। নেক্সট 2012 সালে, যখন জলের ছায়াতে বলবে দাদা এটা ভুলে গেছো নাকি? জলের ছায়াতে বলতে হবে আবার। এটা যখন ছোট ছোট 90। যখন টাইমটা 30-এর থেকে বেশি থাকবে টাইম, তখন 17টা 90 ধরে নেবা, ঠিক আছে? আর যদি আর একটা কী বলেছিলাম, ওই তোমার আয়নাটার কথা বলছো তো? হ্যাঁ 12:10 বলে যদি, কোনটা? আয়নাতে যদি বলে 12:10, আয়নাটা যদি বলে 12টা, তাহলে মনে নেই তোমার? তখন 23টা 60, 23টা 60, ঠিক আছে? নেক্সট 12-র ওপরে যখন যাবে 23টা 60। আচ্ছা বলছে 2012 সালের 1 জানুয়ারি সোমবার হলে 2013 সালের 1 জানুয়ারি। সিম্পল, জাস্ট ডিফারেন্সটা আর কিচ্ছু না। এবার এটা একটু কেসুরি টান আছে, বলো কে পারবে? দেখো 2012, দেখো পয়লা, দেখো এই 12টা কত লিপিয়ার, তা লিপিয়ার ধরতে হবে, কারণ আরে এত বকো কেন তোমরা? নিজেরা তো বুঝবে না, আবার কাউকে বুঝতেও দেবে না। আমি যেটা কোশ্চেন করি সেটা বলবে না, উল্টোটা বলবে। দেখো এখানে 1 জানুয়ারি কি 2012, ঠিক আছে, থেকে আমি 2013-তে যাচ্ছি, তার মানে জানুয়ারির পরে ফেব্রুয়ারি ক্রস করছি, তাহলে ফেব্রুয়ারি মানে 29শে ফেব্রুয়ারি ক্রস করলাম, কারণ 12 লিপিয়ার যেহেতু, তাহলে 29শে ফেব্রুয়ারি ক্রস করছি মানে সেটা লিপিয়ার। তাহলে লিপিয়ারের জন্য আর এক, আমরা জানি প্রত্যেক বছর 1 করে যোগ হয়, কিন্তু লিপিয়ারের জন্য আরও 1 যোগ হবে, তো টোটাল 2 যোগ, ঠিক আছে? 12 আর 13 ডিফারেন্স হচ্ছে 1, আর লিপিয়ারের জন্য আর 1, তাহলে +2 করলে হয়ে যাবে, যেহেতু ডেট আরে সেম আছে। তাহলে সোমের সঙ্গে +2 করে দাও, তাহলে কী হয়ে যাবে? বুধ হয়ে যাবে। নেক্সট, আচ্ছা 9টা 50 ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন বৃহত্তর কোণ? চলো আগে ক্ষুদ্রতম কোণটা তো বের করি, তারপর না বৃহত্তর ভাবছি। দেখো ভাই 9টা 50 আমরা সূত্র কি জানি? সূত্র বলো, এবার বলো। 60h - 11/2 -11/2 × m। আমরা ওটা করবো না, আমরা 60 যেটা করি সেটা বলো। 30h। হ্যাঁ আবার বলো 30h × 11/2। একজন বলে 60, একজন ঘন্টার সাথে 7 গুণ আর 50 মিনিটের সাথে 11 গুণ। চলো ভাই আমি যেটা করাচ্ছি সেটাই করবো। হ্যাঁ, ঘন্টার সঙ্গে 60 গুণ, তাই তো? আর মিনিটের সঙ্গে তাহলে এদের যে ডিফারেন্সে 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে গুণ করলে কত আসছে? 6 9 54, 240, এই সরি 540, 540, আর এখানে 5 × 55 কত? তাহলে 550, ডিফারেন্স 10/2 করলে 2 হবে। হ্যাঁ, 2 করলে 5 ডিগ্রি, তাহলে ক্ষুদ্রতম কোণ যদি 5 ডিগ্রি হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে বৃহত্তর কোণটা, তাহলে বৃহত্তর কোণ পেতে গেলে কী করতে হবে? 360 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 360 ডিগ্রি থেকে 5 বাদ দিলে কত? 355 ডিগ্রি। নেক্সট, কিন্তু দাদা 30 × 9 করে যে অ্যানসারটা মিলে যেত, তাহলে ওটা ভুল। অ্যান্সার মিললে ভুল কোথায় বলেছেন? যেটা সোজা ওইটাই বল। একই হবে, একই আসবে তো, ওইখান থেকেই তো সূত্রটা উৎপত্তি, একই তো বিষয়। তুমি ওখান থেকে যখন 11/2 করে, তখন তো এদিক থেকে কমন হয়ে যাচ্ছে, বুঝতে পারলে না? 30 তো কমন নিয়ে নিলে, বুঝলে না? তার জন্য তো 11/2 থাকছে। সূত্রটা এখান থেকেই তো আসলো, তুমি যেটা করলে দেখা দিচ্ছি। 60 × h তো মাইনাস এখানে কত? 30, 11/2 এখানে তোমারটা বলো না, আমাদেরটা বলো। 11 × কী করলাম? মিনিট। এই টোটাল বাই 2 আসে, এইখান থেকে কমন করে তাই আসে।
নেক্সট দেখো, একটি শুয়োপোকা মাটি থেকে এত ইঞ্চ, এটা করিয়েছিলাম আগের দিন, সেম অঙ্ক দিয়েছিলাম, অপশন বি। করাবো এটা? আগে সেম অঙ্ক তো আগের দিন করিয়েছিলাম। দেখো 5 উঠছো দিনের বেলায়, 4 নামছো, মানে কি 1 করে, তাহলে 1 করে যদি হয় তোমরা বলবে ভাই, তাহলে দেখো 75 যদি হয় তাহলে 75 অ্যান্সার, 1 করে মানে 75 ওকে 75 1 হবে, কিন্তু 1 কি হবে 75 কি অ্যান্সার হবে? হবে না। কিন্তু কেন হবে না? কারণ আমি তোমাদের বলেছিলাম যেটা আসবে সেটা দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে প্রথমে যেটা উঠছিল সেটা বাদ দিয়ে দেওয়া প্রথমেই, তাহলে ওই লাস্টের এই একটা দিনটা বাদ দিয়ে দাও, তাহলে 5 যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 70। তাহলে 70 যদি হয় তাহলে 70 ওকে 70 আর ওই লাস্টের 5 ঝাঁপ মেরে দিল, তাহলে হয়ে গেল, জায়গায় পৌঁছে গেল, 71 হবে। নেক্সট 79, একই দিকে 110 কিলোমিটার/ঘন্টা এবং 90 কিলোমিটার/ঘন্টা বেগে চলা দুটি ট্রেন 54 সেকেন্ডে একে অপরকে সম্পূর্ণভাবে অতিক্রম করে। প্রথম ট্রেনের দৈর্ঘ্য এত মিটার হলে দ্বিতীয় ট্রেন, কিচ্ছু না ভাই, রিলেটিভ স্পিড কী হবে ভাই এক্ষেত্রে? একই দিকে মানে বিয়োগ 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 হবে, তাহলে 110 আর 90 এর ডিফারেন্স কত? 20 20 কিলোমিটার/আওয়ার, কিন্তু এখানে সেকেন্ডে আছে, তাহলে এখানে আমার মিটার/সেকেন্ডে আনতে হবে। 5/18 গুণ করলে আমরা কিলোমিটার/আওয়ার থেকে 5/18 গুণ করলে আমরা কি পাই? মিটার/সেকেন্ড। আচ্ছা, এটা আসলো 1 মিটারে এত, তাহলে এবার এখানে গেছে কত সেকেন্ড? টোটাল 54 সেকেন্ড গেছে, তাহলে টোটাল আমরা রিলেটিভ স্পিড রিলেটিভ দূরত্বটা পেয়ে যাবো, তাই না? তাহলে এখানে দেখা যাচ্ছে 3 18 54, তাহলে 3 5 15 15 300, তাহলে 300 মিটার হচ্ছে টোটাল ডিস্ট্যান্স। তার ভিতরে একটা ট্রেন যদি 300-র মধ্যে যদি একটা ট্রেন 130 হয়, তাহলে বাকিটা অন্য ট্রেনটা বিয়োগ করলে কত? 0 7 2 170, সরি 170, অপশান ডি। সিম্পল একদম, কিচ্ছু নেই ওগুলো। স্পিড ইন্টু টাইম করলে মোট আমার কি আসবে? ডিস্ট্যান্স। ডিস্ট্যান্স থেকে একটা ডিস্ট্যান্স দেওয়া আছে, এটা বাদ দাও, ওটা অপরটা অ্যান্সার আসবে। নিচের কোনটি আয়ারল্যান্ডের রাজধানী ভাই? কী হবে? ডাবলিন। নেক্সট, রাম শ্যাম ও মোহনের ওজনের রেশিও দিয়ে দিয়েছে। রাম ও শ্যামের গড় ওজন, তিনজনের গড় ওজন রয়েছে 80 কেজি। আচ্ছা, গড় যদি 80 কেজি হয় মোট কত হবে? 240 কেজি ভাই। এবার এখানে অনুপাতের মোট কত বলে দিয়েছে? 20 তাহলে 20, তাহলে অনুপাতের মোট 20, আর এটা আবার সেটা বলছে 240, তাহলে কত গুণ বেশি অনুপাতের মোটের থেকে অ্যাকচুয়াল মোটটা? 12 দিয়ে 24 আর 8 শূন্য, তাহলে 12 গুণ বেশি। অ্যান্সার চেয়েছে রাম ও শ্যামের গড়, তাহলে রাম ও শ্যামের মোট বয়স আগে বের করো। রাম ও শ্যামের মোট বয়স 15, কিন্তু অ্যাকচুয়ালটা তো 12 গুণ, এটা আসলো মোট বয়স। এবার রাম আর শ্যাম কয়জন? 2 জন, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে কত? 6, তাহলে 6 15 90। মোট মানকে আমরা সংখ্যা দিয়ে ভাগ করলে, মোট সংখ্যা দিয়ে ভাগ করলে গড় পাই, তাহলে এখানে 2 জনের কথা বলা হয়েছে তাই 2 দিয়ে ভাগ করে দিয়েছি, 90 অ্যান্সার। এ বলছে দেখো হাইপোকন্ড্রিয়া, তাই তো, শব্দটির অক্ষরগুলিকে অ্যালফাবেটিক অর্ডারে সাজাও আগে, ঠিক আছে? অ্যালফাবেটিক অর্ডারে সাজাও। সাজিয়ে দেখো কি বলছে, সাজালে বাম দিক থেকে সপ্তম স্থানে কোন অক্ষরটি আসেগা? দেখো ভাই, তাহলে যদি সাজাই, এখানে প্রথম অক্ষর দেখতে পাচ্ছি ভাই এ, বি তো নেই, সি আছে, তারপরে সি, তারপরে দেখো ডি আছে, ওকে, তারপরে কি আছে ভাই? ই এফ জি নেই, এইচ আছে, এইচ দেখো দুবার আছে, 2বার লেখো। তারপরে কি আছে ভাই? এইচ আই রয়েছে, ওকে, তারপরে আই জে কে এল এম নেই, এন আছে, এন আছে, নিয়ে নাও। তারপরে ও আছে দুটো। আচ্ছা দেখো আমার আর যাওয়ার দরকার নেই, আর কিন্তু যাবো না, কেন যাওয়ার দরকার নেই? কারণ সপ্তম পর্যন্ত দেখো বাম দিক থেকে সপ্তম বলে, তাহলে 1 2 3 4 5 6 7, আর যাওয়ার দরকার নেই তোমার, যেহেতু আমার 7 নম্বর পর্যন্ত বলেছে, আর যাওয়া মানে আমার টাইমটা নষ্ট, আর কিচ্ছু না। একটা ছেলে বলার চেষ্টা করলো, ভেরি গুড, ও বুঝেছে বিষয়টা। নেক্সট, এখানে চতুর্থ সমানুপাতি মানে কি ভাই? এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, তার পাগল, চতুর্থ সমানুপাতি তাই, চতুর্থ সমানুপাতি বললে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, ভুলে গেছে। চতুর্থ সমানুপাতি মানে কি? এ বাই বি, এ বি সি ডি চতুর্থ সমানুপাতি মানে, আর তৃতীয় সমানুপাতি বললে তখন এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, এরা ভুলে গেছে সব। তাহলে দেখো এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হচ্ছে চতুর্থ সমানুপাতের সূত্র, ঠিক আছে? তাহলে এর ভ্যালু হচ্ছে প্রথমটা, এ মানে বলছে এস কিউব, ওকে,
আর বি মানে হচ্ছে দ্বিতীয়টা, এস এর স্কোয়ার ইন্টু টি ইকুয়ালস টু কী বলছে, সি এর ভ্যালু বলে দিয়েছে এস টি এর স্কোয়ার ডিভাইডেড বাই ডি এর ভ্যালুটা আমরা বের করব। আচ্ছা, এটাই চতুর্থ সমানুপাতি। এবার দেখো ভাই, এস স্কোয়ার দিয়ে যদি এটা কাটি আমরা কিউবকে, তাহলে একটা এস পড়ে থাকবে, তাহলে ওপরে ওপরে সমান সমান ওপরে উপরে কেটে গেল এস, তা ডি ইকুয়াল টু কী পড়ে রইলো, টি স্কোয়ার ইন্টু টি মানে টি এর কিউব হয়ে গেল। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কিচ্ছু নেই। নেক্সট দেখে নেবো ভাই, 84টা কী বলছে, আটাকামা মরুভূমি, পরীক্ষায় খুব সুন্দর আসে মরুভূমির থেকে, তোমরা জানো। আটাকামা মরুভূমি ইন্ডিয়ার কোথায় অবস্থিত, অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ আমেরিকার চিলি পেরু অঞ্চলে। নেক্সট ভাই, মরুভূমিগুলো সুন্দর করে দেখে নেবে, ইম্পর্ট্যান্ট মরুভূমি, আই উইল ট্রাই যে তোমাদের প্রোভাইড করে দেবো। নিচের ছক্কার চারের বিপরীতে কিচ্ছু নেই ভাই, চারের বিপরীত দেখো, এখানে 3 আর 4 কমন আছে, আমি শিখিয়েছিলাম আগের দিন ডাইসে যে 3 আর 5 কমন, এই 3 আর 5 আর কোথাও আছে, বা 1 আর 2 কমন আর কোথাও আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4-এর সঙ্গে 3-এর 5, আবার এখানেও দেখতে পাচ্ছি 3-এর 5 রয়েছে। তার মানে আমি বলেছিলাম যে সেম ডিজিট দেখা যায়, তাহলে এই যে ডিজিটগুলো দেখা যাচ্ছে না এই দুটো পরস্পর বিপরীত, তাই 4-এর বিপরীত 6, অপশান সি। তাছাড়াও আরও দেখলে বোঝা যাচ্ছে যে 4-এর সঙ্গে 1 আছে, অ্যান্সার হবে না, 2 আছে, অ্যান্সার হবে না, তাই তো 4-এর সঙ্গে 5ও আছে, তাহলে এটা অ্যান্সার হবে না, বিপরীত যেটা থাকে সেটা দেখা যায় না, অপশান সি। এও করতে পারো, হ্যাজ ইউ উইশ, যেভাবে তোমরা করবা করতে পারো, নো টেনশন। ঠিক আছে, এই ছিল তোমাদের 85 মার্কসের কোশ্চেনের সলিউশন ভাই। সেটটা কাট আপ কেমন? এই সেটের জেনারেল কাট অফ 48.50 ফর ইন্টারভিউতে ডাক পেয়ে যাবা, দাদা ইন্টারভিউতে ডাক পেয়ে, কম দাদা? হ্যাঁ এতই কম। তোমরা হয়তো ভাবছো এত কম নয়, সিট সংখ্যা দেখে। এই সেটটা কয়জন পেয়েছো 60-এর পরে, অতটাও সোজা না, এটা ক্যালকুলেটিভ আছে হালকা, ঠিক আছে। 48.50 হবে এটা জেনারেল কাট অফ। আর এসসিদের ওই 1-2 করে কমিয়ে রাখো। এসটিদের ক্ষেত্রে বলে দিই 42.75 ধরো, 42, এসটিদের অনেক কম যাবে এই সেটটাতে। আহামরি কাট অফ যায় না, আমি অলওয়েজ এই জন্যই বলি 60+ নাম্বার তুলে আসো। 60+ নাম্বার তুলে আসলে তোমার ইন্টারভিউয়ের চিন্তা করা লাগবে না, চাকরি এমনি পাকা। এটা কিন্তু ভাই আর কলকাতা পুলিশ না যে হাই কাট অফ যাবে, ডব্লিউবিপি মাথায় রাখবে, ঠিক আছে। এটা কি ডব্লিউবিপি। গত বছর কাট অফ কত গেছিলো, কোশ্চেন আউট, এ আউট, হ্যানাও ত্যানো হয়েও কত গেছিলো, 58.75 কত 58.75 57 পয়েন্ট সামথিং গেছিল। 58.75 58 না 57? 58 তাহলে 58.75 গেছিল কি আফটার ইন্টারভিউ, এটা কিন্তু আফটার ইন্টারভিউ, হ্যাঁ ইন্টারভিউ, এটা আফটার ইন্টারভিউ, লিখিত নয়। 10 নম্বর মাইনাস করলে 48 48 ছিল না, কাট অফ গেছিল কত 46 পয়েন্ট সামথিং মনে হয়। না দাদা 42 সামথিং দাদা 25টা হ্যাঁ 25টা তো 25টা ইংলিশ ছিল, তাই কি ভাই, তুমি কি ভাবছো, তোমরা ভাবছো রিজনিংয়ে মানে বেশি হয়ে গেল তাই বেশি নাম্বার পাবা, তাই মনে হচ্ছে। রিজনিংয়ে তোমার ইংলিশের নম্বর বেশি হয় দাদা। ইংলিশে যারা পারে, শোনো যারা ইংলিশে পারে, স্কোরিং জায়গা, জিকের মতো অ্যান্সার করতে পারবে, রিজনিংয়ে না টাইমটা নষ্ট করে দেবে। তোমরা হয়তো বুঝতে পারছো না কী জিনিস, এটা কী ঘটে যাবে তোমাদের সঙ্গে। তোমরা হয়তো এই করছো, প্র্যাকটিস সেট যদি ভালো করে দাও, ওই জন্যই বলি তোমাদের পরীক্ষা দেওয়ার সময় তোমাদের টাইম হিসাব থাকা উচিত কত জানো, 55 মিনিট। যখন বাড়ি প্র্যাকটিস সেট দেবে তোমাদের টাইম হবে 55 মিনিট, ঠিক আছে। 55 মিনিট হচ্ছে তোমার পরীক্ষার টাইম, ক্লিয়ার করা শেখো, নাহলে কিন্তু পরীক্ষার সময় গিয়ে বুঝতে পারবে না। তোমরা হয়তো ভাবছো যে রিজনিং 20টা ছিল, ইংলিশ তো 10টা আছে। ভাই ইংলিশ যদি পারতে জিকের মতো অ্যান্সার করে বেরিয়ে যেতে, আর রিজনিংয়ে তোমাকে টাইম নেবে, একদম তাই, রিজনিংয়ে তো টাইম সময় নেবে। যাই হোক, যদিও বা কাট আপ যাক না কেন ভাই, তোমাদের আগের বার জেনারেল কাট আপ কত গেছিলো তোমরা তো সব জানো, কত গেছিলো ইন্টারভিউ ডাকের জন্য? তাহলে জেনারেলে আমি 42 ছিল, তাহলে আমি 48 পয়েন্ট,
তাহলে আমি যেটা বললাম যে 48.50 মতো আজকের কাট অফ, আমি কি কিছু বলেছি, সেরকম কিছু বলেছি? না ঠিকই আছে, না না ঠিকই আছে। কিন্তু কম্পিটিশনটা একটু বেশি না এবার, তার জন্য যদি আচ্ছা বেশি হলেও এত বেশি হোক তার বুঝতে হবে না, বুঝেছো ভাই? আমি তোমার তো বলে দিলাম 60+ নাম্বার রেখে আসো, 85-এর মধ্যে 60+ নাম্বার রেখে আসো। কে চাকরির থেকে আটকায় দেখি? তাহলে কোশ্চেনে তো ইজি হয় তারপরেও। কোশ্চেন ইজি কোনটা? আজকের প্রশ্ন ইজি? না না, বাড়িতে বসে ইজি হয় তাহলে পরে 60+ নম্বর হবে।